The night comes alive with Gramophone. সবসময় রেডিও 88.2 FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। এখন তো বলবো সারা পৃথিবী জুড়েই রেডিও ফুর্তি, কারণ ফুর্তি অ্যাপ থাকলে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে শুনতে পারবেন। রেডিও ফুর্তি আপনি যে কোনো জায়গা থেকে শুনতে পারবেন। ভূত এফএম বছরের প্রথম ভূত এফএম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। আশা করছি যে যেখানে আছেন একটা চমৎকার বছরের দিকে, বছরকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এই বছরে চাইবো যে যত আপনাদের দুর্বলতাগুলো ছিল সেগুলো শক্তি হয়ে আসুক, যত আপনাদের অপ্রাপ্তি ছিল সেইগুলো প্রাপ্তি হয়ে আসুক, যত আপনাদের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হোক, সবার জন্য ভালো কাটুক এই নতুন বছর। সেই প্রত্যাশায় শুরু করছি বছরের প্রথম ভূত এফএম। আমাকে সিরিয়াস হতে হবে। অলরাইট, আমরা আজকের যে ভূত এফএম, সেই ভূত এফএমটা সাজিয়েছি বছরের শুরু, যেহেতু আমরা একটা মজার কাজ করেছি। একেবারে নতুন বছরের জন্য নতুন একটা কাপলকে আমরা নিয়ে এসেছি এই মুহূর্তে। তারা আমাদের সাথে রয়েছেন এবং পুরনো বছর থেকে এসছেন। আমাদের পুরনো কিছু আমাদের সবসময় যারা থাকেন তাদের মধ্যে কিছু কিছু মানুষ, তাদের নামও আমি একে একে বলবো। সুতরাং আজকের সবকিছু মিলিয়ে আজকে সবকিছু জমজমাট হয়ে উঠবে। আশা করছি আমি রাসেল আছি আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছে মাসুম। আজকের অতিথিরা শুনছেন সবসময় রেডিও ফুর্তি অ্যান্ড দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন। আপনারা জানেন যে ভূত এফএম এখন গ্রামীণফোনের সাথে এবং ভূত এফএম এর আপনারা যদি সাথে থাকেন আমরা যেতে চাই বহুদূর। জানি দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি আমাদের এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনাটি আপনি নিজে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান চলে যান www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell। আমার নামের স্পেলিং হচ্ছে RUSSELL। সো আমরা শুরু করি এবং দেখতে দেখতে প্রায় 5 বছরের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। এবং আপনারা সঙ্গে যদি না থাকতেন, আপনারা যদি ইমেইল না পাঠাতেন, হয়তো এতদূর পর্যন্ত এগিয়ে যাওয়া আমাদের সম্ভব ছিল না। আমরা চলে যাব আজকের প্রথম ঘটনায় এবং প্রথম ঘটনাটি প্রথমবারের মতোই ভূত এফএম এসেছেন আমাদের একজন অতিথি এবং তার কাছ থেকে জেনে নেব তার নাম। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আরেকবার বলতে হবে প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি রুম্পা। আমি রাজশাহী থেকে এসেছি। বর্তমানে ঢাকা ক্যানগার স্কুল অ্যান্ড কলেজের ড্রয়িং টিচার হিসেবে আছি। ওকে, সো আপনার যে ঘটনাটা, সেই ঘটনাটা কি ঢাকায় ঘটেছে না রাজশাহীতে ঘটেছে? না, এটা প্রায় 2 থেকে 2.5 বছর আগের ঘটনা। আমার বিয়ের আগের ঘটনা। আমার দেশ রাজশাহীতে, আমার বাসায় ঘটেছে এবং ঘটনাটা আমার নিজের সাথেই ঘটা। আচ্ছা, রাজশাহীর কোন এলাকায় বলবেন নাকি এটা? রাজশাহীর কোন এলাকা না, ঠিক আমার মেইন পয়েন্টই আমার বাসা। রাজশাহী মেডিকেল কলেজ যেটা, তার পাশেই আমার বাসা। শুরু করুন আপনার ঘটনা, আমরা শুনি আপনার ঘটনাটা। ঘটনাটা ঘটে প্রায় 2-2.5 বছর আগে আমার নিজের বেডরুমে। আমি ঘুমাচ্ছিলাম, রাত 3:30 বাজে তখন। আমি বেশ কিছুদিন থেকে নোটিস করি যে ঠিক শীতের সময় একটা কালো বেড়াল আমার রুমে আসে এবং সেটা বোঝার আগে আমি বেশ কয়েকদিন নোটিস করি যে রুমে রাতের দিকে একটা শব্দ হয়। ঠিক একটা বিড়াল এসে কোনো কিছুর উপরে বসলে বা কোনো কিছুর উপরে হাঁটাহাঁটি করলে ঠিক যেরকম একটা শব্দ হয়, এমন শব্দ। বাট আমি সেটা প্রথমে কিছুদিন বুঝতে না পেরে একটু ভয় পাচ্ছিলাম। তো একদিন হঠাৎ আমি খেয়াল করি একটা কালো বিড়াল আমার রুমে এরকম আসে এবং বিড়ালটা এসে ঠিক একটা নাটকীয় ভাব তার মধ্যে থাকে। এমনি বিড়ালটার মধ্যে এমন কিছু মনে হয়নি যে বিড়ালটা একটু অস্বাভাবিক বা এরকম কিছু, কিন্তু বিড়ালটার মধ্যে যে নাটকীয় ভাবটা ছিল, যখন বিড়ালটাকে একটা কালো বিড়াল আমার রুমে থাকছে আমি একটু ভয় পাই। এই জন্য বিড়ালটাকে আমি বেশ কিছুদিন চেষ্টা করেছি যে ওকে আমি তাড়িয়ে দেই বা বিড়ালটা যেন আমার রুমে না থাকতে পারে, কিন্তু বিড়ালটা ঠিক এমন একটা আচরণ করে মনে হচ্ছে সেটা আমার পোষা বিড়াল এবং আমি যেন তাকে রুম থেকে বের করে না দিই। সেটা একটা নাটকীয় চেষ্টা যে আমাকে ওর ভাষায় মনে হচ্ছে আমাকে বলার চেষ্টা করে যে প্লিজ আমাকে শীতের রাতে আমাকে রুম থেকে বের করে দিও না। তো আমি এটার জন্য আর পরে আর তেমন কিছুই করিনি, যে ঠিক আছে ও যখন প্রতিদিন রাতে এসে আমার রুমে এভাবে থাক, সমস্যা নেই। তো একদিন এরকম রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আর আমার বাবা প্রায় রাতে এরকম করেন, উনি অনেক রাত পর্যন্ত নামাজ পড়েন, দোয়া দুরুদ পড়েন এবং ঠিক রাতে উনি ঘুমাবার আগে সবাইকে একবার চেক করেন যে আমরা সবাই ঘুমাচ্ছি কিনা। হ্যাঁ,
আমার দাদিকে চেক করেন, আমি ঘুমোচ্ছি কিনা আলাদা রুমে সেটা চেক করেন। তো এমনই এক রাতে এরকম হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমার মাথার পেছনে কিছু একটা দাঁড়িয়ে আছে বা একটা কালো একটা আভা। আমি ভাবলাম যে হয়তো আব্বু এসছেন আমাকে চেক করার জন্য যে আমি ঘুমোচ্ছি কিনা ঠিক মতো। আমি বেশ কয়েকবার বললাম, আব্বু আব্বু এসেছো? কোনো সাড়া পেলাম না। ওকে। বেশ কিছুক্ষণ পর আবার আমি ভাবছি যে হয়তো ঘুমের মধ্যে আমি কোনো স্বপ্নও দেখছি। আবার একটু যখন হলো তখন আমি আবার বললাম যে আব্বু তুমি এসেছো? তাতেও যখন কোনো সাড়া পেলাম না এবং স্টিল সেটা আমার পেছনে ওইভাবেই দাঁড়িয়ে আছে। আমি তখন বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। ওঠার পরে ঠিক মশারির ভেতর থেকে বাইরের দিকে একটা মুখের আদলের উপর হাত দিলে যেরকম একটা অনুভূতি হয় ঠিক তেমনই একটা অনুভূতি আমি পুরোপুরি বুঝতে পারলাম যে হ্যাঁ একটা মুখের আদল, সেটা কালো রঙের একটা মুখের আদল। আমি তারপরে মুখে হাত দিয়ে আমি জিজ্ঞেস করলাম, আব্বু আব্বু তুমি এসেছো? দেখলাম তখনও কোনো সাড়া নেই। এবং তখন আমি খুবই ভয় পেয়েছি যে আব্বু থাকলে তো অবশ্যই উনি বলতেন যে হ্যাঁ মা আমি এসেছি, তুমি ভয় পেও না বা এরকম কিছু একটা, তো উনি ওনার মতো করে বলতেন। এবং সেটা বোঝার পরে আমি বুঝলাম যে এটা আব্বু না। আমি ঠিক মানে এক লাফে আমার বিছানা থেকে উঠে বসলাম, উঠে তাৎক্ষণিক দৌড়ে আমার আব্বু আম্মুর রুমে গেলাম। আব্বু আম্মুকে বললাম, ওনারা সাথে সাথেই আমার রুমে আসলেন, লাইট অন করলেন। ততক্ষণে আমার রুমে তখন কিছুই ছিল না। আর যেহেতু বিড়ালটা আমার রুমে আসতো, আব্বুর ভাষ্য হচ্ছে যে হয়তো বিড়ালটাই তোমার খাটের মাথার উপরে উঠে বসেছিল, তুমি হয়তো ঘুমের মধ্যে বুঝতে পারোনি। বাট আমার মনে হয় যেটা আসলে আমার কোনো হ্যালুসিনেশন না, এটা আসলেই একটা অন্য কিছু ছিল বা হতে পারে মানে অবাক ছিল। মানে পুরো জিনিসটা তো আপনি অনুভব করেছেন, পুরো জিনিসটার যে মানে যেটা আপনি এক্সপেরিয়েন্স করেছেন, আপনি হাত দিয়ে যখন বুঝতে পেরেছেন, আপনি বলছিলেন আমাকে অফ এয়ার যেটা সলিড ছিল, রাইট? হ্যাঁ, এটা সলিড ছিল। এবং বিড়ালের মুখে হাত দিলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে লোমশো টাইপের, লোমশ একটা ভাব, রাইট? সেরকম কোনো কিছু ছিল না, এটা একদম সলিড। এবং একটা ফেসে হাত দিলে, একটা কাপড়ের উপর দিয়ে একটা ফেসের উপর হাত দিলে যেরকম একটা আপস এন্ড ডাউন থাকে, নাকটা একটু উঁচু বা চোখের দিকটা একটু একটা আপনি ফাইন আর্টসের স্টুডেন্ট, তো আপনি আরো ভালো বুঝবেন, মানে রাইট। সো এটাই ছিল ঘটনা। জি ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রথম ঘটনাটা শুনলাম এবং সত্যি কথা বলতে কি যে এই মুহূর্তে যারা আপনারা বাসায় আছেন তারা মানে অনেক সময় হয় না এরকম যে মনে হয় যে কেউ দাঁড়িয়ে আছে। আমার মনে হয় যে অনেকেই হয়তো এরপরে হাত বাড়াতে সাহস পাবেন না, যে হাত বাড়িয়ে দিলেই হঠাৎ করে কোনো মুখে গিয়ে সেই হাতটা স্পর্শ করবে কিনা, কোনো কারো শরীরে গিয়ে সেই হাতটা স্পর্শ করবে কিনা, হয়তো অনেকেই এরপর থেকে আর এই রিস্কটা নেবেন না। আমরা চলে যাবো কিছু এসএমএস। সাকিব আমাদের এসএমএস করেছেন, এই প্রথম তিনি আমাদের সাথে আছেন, এবং বিপুল আমাদের এসএমএস করেছেন চুয়াডাঙ্গা থেকে আমাদেরকে। এছাড়াও এসএমএস করেছেন অনামিকা ফরিদপুর থেকে, স্টোরিটা ভালো ছিল লিখেছেন। রাইন আমাদের এসএমএস করেছেন এবং তার গ্র্যান্ডফাদার এবং মাদার তারা এখন আর পৃথিবীতে নেই। আমি পুরো এসএমএসটা পড়তে পারলাম না, তার আগে চলে গেল। আমাদেরকে এছাড়াও নাইট রাইডার রাজশাহী থেকে লিখেছেন দারুণ লাগলো, এবং আমাদেরকে জিহাম এসএমএস করেছেন এবং এসএমএস করে বলেছেন যে আজকে আমার বার্থডে, প্লিজ আমাকে উইশ করেন, আপনাকে জন্মদিনে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে আসিফ এবং রাসেল এসএমএস করেছেন আমাদেরকে আবু হামিম, এবং তিনি জানিয়েছেন হ্যাপি নিউ ইয়ার। কবি জিঞ্জিরা থেকে এসএমএস করেছেন অনেকদিন পর সত্যি ওয়েলকাম ব্যাক, আশা করছি এখন থেকে আর এইভাবে হারিয়ে যাবেন না। আমাদেরকে রোশনি এসএমএস করেছেন মিরপুর থেকে, ভূত এফএমের ফুল টিমকে আমার পক্ষ থেকে নিউ ইয়ারের গ্রিটিংস, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনারা নতুন বছরটা অনেক সুন্দর যাক। অপু রাজশাহী থেকে এসএমএস করেছেন, আজকে রাজশাহীর এসএমএস একদম অনেক বেশি আসছে, ম্যাক্সিমাম সময় দেখেছি খুলনা থেকে প্রচুর এসএমএস আসে, ঢাকা থেকে আসে, সিলেট থেকে আসে, চিরং থেকে আসে, রাজশাহীতে একটু কম আসে, আবার মাঝে মাঝে অনেক সময় বেশিও আসে, বাট আজকে বেশি আসছে কারণ যারা এসেছেন শুরুতেই আমরা একটা রাজশাহীর ঘটনা দিয়ে শুরু করেছি। আমাদেরকে শান্ত এসএমএস করে লিখেছেন নাইস স্টোরি, খুলনা থেকে লিখেছেন আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন প্রতিদিনের মতো হ্যাপি নিউ ইয়ার 2015। আমাদেরকে এছাড়াও আনিকা এসএমএস করেছেন এবং তিনি বলছেন সেকেন্ড ঘটনাটি অনেক সুন্দর। সেকেন্ড ঘটনা কোনটা জানো? আকিব আমাদের এসএমএস করেছেন নাটোর থেকে এবং ফার্স্ট স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। শুভ আমাদের রংপুর থেকে এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি রোজা রাজশাহী থেকে, এছাড়াও আমাদের এসএমএস করেছেন রাজকন্যা মিরপুর থেকে, আমাদেরকে এসএমএস করেছেন মহিউদ্দিন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, এছাড়াও অদেখা স্বর্গ আমাদের এসএমএস করেছেন হবিগঞ্জ থেকে, বাবু যশোর থেকে এসএমএস করেছেন, জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা। ম্যাক্সিমাম এসএমএস এই তাই, আমরা ফেসবুকে এসএমএস পড়বো, তবে তার আগে একটা ঘটনা পড়তে চাই, যে ঘটনাটি আমাদের পাঠিয়েছেন তৌসিফ আহমেদ, তার গ্রাম শেখালিপুর, থানা লালগোলা, জেলা মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া। আমরা তার ঘটনাটি পড়বো এবং তিনি বলছেন যে আমার ঘটনাটি পড়ে শোনানো হোক। আমি আপনার ঘটনাটি আপনার মতো করে পড়ে শোনানোর চেষ্টা করছি। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার পাঠানো সেকেন্ড ঘটনাটি আমি ভূত এফএমের সকল শ্রোতার কাছে শেয়ার করছি।
এই ঘটনাটি ঘটে আমাদেরই গ্রামের মাস্টারমশাই সিরাজুল সাহেবের সাথে। তিনি ম্যাথ পড়ান। আমি সিরাজুল সাহেবের কাছে কৃতজ্ঞ যে তিনি এই ঘটনাটি আমাকে ভূত এফএমে শেয়ার করার অনুমতি দিয়েছেন। ঘটনাটি 11 বছর আগে ঘটেছিল। ঘটনাটি শুরু করার পূর্বে আমাদের এখানকার একটু বর্ণনা দেই। আমাদের গ্রামের নাম শেখালিপুর। আমাদের গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে পদ্মা নদী। আমাদের গ্রামটি ভারত এবং বাংলাদেশের বর্ডারের পাশেই। আমাদের গ্রামের পাশ দিয়ে চলে গেছে বিএসএফ রোড। আমাদের পাশের গ্রাম হলো ফতেহপুর। এই বিএসএফ রোড ধরে ফতেহপুর যেতে মিনিট 20 সময় লাগে। এই বিএসএফ রোড দিয়ে মানুষ সাধারণত কমই চলাচল করে। এই রাস্তা ধরে যেতে প্রথম যেটা পড়বে সেটা হলো রাস্তার দুপাশে বিরাট আম বাগান। তারপর কিছুটা গেলে পড়বে রাস্তার ডান দিকে কবরস্থান এবং রাস্তার দুই পাশে বাঁশ গাছ। এরপর আরো কিছু দূরে এগিয়ে গেলে রাস্তার ধার ঘেঁষে বাম পাশে পোস্টমর্টমের একটা ঘর রয়েছে এবং আমাদের ফতেপুর সদর হাসপাতাল থেকে পোস্টমর্টমের ঘরটি কিছুটা দূরেই ছিল। পোস্টমর্টম ঘর পেরিয়ে কিছুটা গিয়েই বিএসএফ রোডটি মেইন রাস্তার সাথে মিশে গিয়েছে। মেইন রাস্তা থেকে আরো কিছুটা গেলে পড়বে ফতেপুর সদর হাসপাতাল, অনেক দিনের পুরনো এই হাসপাতাল। সিরাজুল স্যার আমাদের গ্রামের শেখালিপুর হাই স্কুলের ম্যাথের টিচার। আমি তখন ক্লাস 9-এ পড়তাম। স্যার খুব ভালো পড়াতেন। তাছাড়া পাশাপাশি এই দুই গ্রামের মধ্যে তিনি ছিলেন একমাত্র ম্যাথের টিচার। সিরাজুল স্যার সপ্তাহে 2 দিন সাইকেলে করে বিএসএফ রোড দিয়ে ফতেপুর গ্রামের একটা বাড়িতে পড়াতে যেতেন। এই রাস্তাটি নির্জন হলেও খুব তাড়াতাড়ি পৌঁছানোর জন্য স্যার এই পথটা দিয়েই যাতায়াত করতেন। সে সময় আমাদের গ্রামে স্কুল ভোট শুরু হয় এবং এই ভোটকে কেন্দ্র করে আমাদের গ্রামে খুব গন্ডগোল হয়। তো আমাদেরই গ্রামের এক পরিবারের আপন 2 ভাই গন্ডগোলের জেরে খুন হয়। সকালবেলায় এই খুনের ঘটনা ঘটে এবং সেদিন গ্রামের পরিস্থিতি অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল না। পুলিশ এসে লাশ দুটিকে পোস্টমর্টম করার জন্য গাড়িতে করে নিয়ে যায় এবং সেদিন গ্রামে নীরবতা আর শোকের ছায়া পড়েছিল। মানুষজন ঘর থেকে বেরোতে সাহস পাচ্ছিল না। আর পুলিশ গ্রামে 144 ধারা জারি করেছিল। বিকেলের দিকে কিছু কিছু মানুষ ভয়ে ভয়ে বেরিয়েছিল, কিন্তু পরিস্থিতি মোটেই স্বাভাবিক ছিল না। চারিদিকে একটা থমথমে ভাব। সেদিনই আবার সিরাজুল স্যারের ফতেপুর গ্রামে পড়াতে যাবার ডেট ছিল। স্যার একবার ভাবলেন যাবেন না, কিন্তু স্যার এটাও ভাবলেন যে পরের সপ্তাহে ফাইনাল এক্সাম, না গেলে ছাত্ররা সমস্যায় পড়বে। স্যার বিকেল 5টায় ফতেপুর গ্রামের দিকে রওনা হলেন। রাস্তা একদম ফাঁকা। স্যারের মনের ভেতর একটা ফিলিংস কাজ করছিল। আজ এমন 2জন ভাই মারা গেছে যারা তাকে গভীরভাবে ভালোবাসতো। এটা ভাবতে ভাবতে স্যার সাইকেল চালাচ্ছেন। স্যার ফাঁকা মাঠ পেরিয়ে আমবাগানের মধ্য দিয়ে চলছেন। এরপর স্যার কবরস্থান পেরিয়ে সেই পোস্টমর্টম ঘরের কাছে চলে এলেন। তখনও সন্ধ্যা হয়নি। স্যার যখন পোস্টমর্টম ঘরটি ক্রস করছিলেন, হঠাৎ স্যারের চোখ পড়ল সেই সবুজ প্যাকেটে মোড়া দড়ি দিয়ে বাঁধা লাশ দুটির দিকে। ঘরের ভাঙা জানালা দিয়ে লাশ দুটিকে দেখা যাচ্ছিল যারা আজই খুন হয়েছে। স্যারের মনের ভেতর এমন খটকা লাগলো, স্যার সাইকেল চালিয়ে ফতেপুর গ্রামে পৌঁছে গেলেন। এরপর স্যার সেখানে পড়াতে পড়াতে গভীর মনোযোগ দিয়ে ফেললেন, সবকিছু ভুলে গেলেন। একসময় প্রচন্ড বৃষ্টি আর ঝোড়ো হাওয়া শুরু হলো। স্যারের আজ একটু দেরি হয়ে গেল। বাইরে বৃষ্টির বেগ একটু কমেছে। বাড়ির লোক স্যারকে যাওয়ার জন্য অনুরোধ করলেন। স্যার বললেন আমি ঠিক পৌঁছে যাব। থেকে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন এবং সেই বাড়ি থেকে স্যারকে টর্চ আর ছাতা দেওয়া হলো। স্যার এক হাতে ছাতা এবং এক হাতে টর্চ নিয়ে সাইকেলে চেপে বাড়ির দিকে রওনা দিলেন। স্যার মেইন রাস্তা দিয়ে চলছেন। একসময় স্যার হাসপাতাল ক্রস করে মেইন রাস্তা থেকে বিএসএফ রোডে নামলেন। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। স্যারের সেই ঘটনাগুলি আবার মনে পড়তে লাগলো। স্যারের হঠাৎ সাইকেলের চেন পড়ে গেল। স্যার কিছুতেই সাইকেলের চেন তুলতে পারছিলেন না। সাইকেল ঠেলতে ঠেলতে স্যার হাঁটতে লাগলেন। স্যার ঠিক পোস্টমর্টম ঘরের কাছে ভাঙা জানালাটিকে অতিক্রম করতে যাচ্ছিলেন। এমন সময় স্যার লক্ষ্য করলেন যে তার বাম পাকে পা কে যেন টেনে ধরেছে। স্যার সঙ্গে সঙ্গে পায়ের দিকে টর্চ মেরে দেখলেন তার পা কাদায় আটকে গিয়েছে। তিনি জোর করে চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই পায়ের স্লিপার সমেত পাটিকে তুলতে পারছিলেন না। স্যার বসে গিয়ে স্লিপারটিকে কাদা থেকে টানতে চাচ্ছিলেন। এমন সময় আকাশে জোরে বিদ্যুৎ চমকালো এবং স্যার যা দেখলেন তা দেখার জন্য স্যার একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন যে ভাঙা জানলা দিয়ে পরিষ্কার দেখা গেল 4জন মানুষের মতো দেখতে লোক, যাদের মুখ অন্ধকার এবং শাড়ির সাদা কাপড়ে ঢাকা। 2জন লাশটিকে কাফন পরাচ্ছে এবং 2জন দাঁড়িয়ে আছে। আতরের গন্ধের সাথে তারা লক্ষ্য করলেন তাদের কারোর পা মাটিতে নেই। স্যার সেটা দেখে আর সহ্য করতে পারলেন না। স্যার সেন্সলেস হয়ে জল কাদায় মুখ থুবড়ে পড়লেন। সকালবেলা তিনি নিজেকে আবিষ্কার করলেন বিছানায়। চারিদিকে প্রচুর ভিড় আর লোকজন দাঁড়িয়ে আছে।
সেই মুহূর্তে স্যার সত্যি ঘটনাটি কাউকে বললেন না। কিছুক্ষণ পর গ্রামের একজন খবর দিল যে কবরস্থানে দুটি পাশাপাশি কবর খোঁড়া রয়েছে। রাসেল ভাই, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এত সুন্দর করে দুটি কবর খোঁড়া রয়েছিল যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। সেদিনের ঘটনা স্যার অনেক দিন পর আমাদের বলেছিলেন। তারা কারা ছিল, কেন এসেছিল, কেন লাশ দুটিকে কাফন করা ছিল, কেনই বা দুটি কবর খুঁড়েছিল, এই ঘটনার উত্তর হয়তো সিরাজুল সাহেব দিতে পারবেন না, কিন্তু তিনি জানতেন, তিনি ছিলেন। যে কারণে তিনি হয়তো ছিলেন, যে কারণেই হোক না কেন, তারা হয়তো মানুষের অস্তিত্ব বুঝতে পেরে বা মানুষ এসেছে সেটা বুঝতে পেরে সেখান থেকে চলে গিয়েছিল লাশটিকে দাফন না করে। এই ছিল ঘটনা, এবং এটা গ্রামে ঘটে যাওয়া অবিশ্বাস্য ঘটনা। হতে পারে যে যারা মার্ডার করেছিল তারা লাশটাকে নিতে এসেছিল, বাট উনি একটা জিনিস কিন্তু উল্লেখ করেছেন, যারা এসেছিলেন লাশটাকে কাফনের কাপড় পরাচ্ছিলেন, আতর মাখাচ্ছিলেন, তাদের পা কালো মাটিতে স্পর্শ করেছিল না। কে ছিল তারা? এটাই এই ঘটনার সবচেয়ে বড় প্রশ্ন। যাই হোক, আরো ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমরা একে পড়বো। তবে তার আগে আমাদের এখন যেটা করতে হবে, একটা ছোট্ট বিরতি নিতে হবে, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আরো একবার জানিয়ে দিই, আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio.fm। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/bhutfm.russell www.facebook.com/radio.ফুর্তি। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসছি একটু পরে। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ ফুর্তি। Bhoot FM. The night comes alive with Gramin Fawn. রাসেল ভাই অ্যান্ড Bhoot FM মেম্বার্স, আমি জুমানা, সেকেন্ড ইয়ার BBA স্টুডেন্ট, করতে থাকি। আর আমি আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করতে চাই, যেটা আমার আম্মুর সাথে ঘটে অগস্ট মাসে, যখন আমরা বাংলাদেশে ভেকেশনে যাই। আর এই ঘটনাটা আমাদের গ্রামের বাড়ির ঘটনা। তো আমার গ্রামের নাম হলো কান্দাখানীপুর দোহার থানা অবস্থিত। তো ঘটনাটা এইভাবে শুরু হয়। একদিন আমার আম্মু আমাকে বলে কি, তুমি সন্ধ্যার পর কিংবা রাত্রে একা কিচেনে যাবে না। তো আমি জিজ্ঞেস করি কেন? তো আম্মু বলে কি, বাস যাবে না। তো আমি আর ব্যাপারটা কি আমি সিরিয়াস নিই, আমি একটু লাইটলি নিছি। তো তারপর রাত্রে আমাকে আম্মু বলে, ঘটনাটা খুলে বলে। ঘটনাটা শুরু হয় এইভাবে। এর আগের রাত্রে আমাদের বাসায় কিছু গেস্ট এসেছিল। তো আমার আম্মু তাদের জন্য চা বানিয়েছে। আর আমরা তখন উপরে ছিলাম, আমি আর আমার ছোট ভাই। আর আমাদের বিল্ডিংটা হলো 2 ফ্লোর বিল্ডিং। তো আমি সেকেন্ড ফ্লোর, আমি আর আমার ভাই সেকেন্ড ফ্লোরে ছিলাম, আর আমার আম্মু কিছু কাজ করতেছিল। তো গেস্ট যাওয়ার পর সে কাপগুলো নিয়ে গেছে ধোবার জন্য। তো হয়েছে কি, এখন আপনারা সবাই জানেন কি গ্রামের ইলেকট্রিসিটি প্রবলেমটা অনেক বেশি। তো আমরা সবসময় হাতে চার্জার লাইট রাখতাম। তো আমার আম্মু কি করছে, এখন সে একা যাবে, তো সেও একটা চার্জার লাইট হাতে করে নিয়ে গেছে। আর তখন সে কাপগুলো ধুইতেছে। আর আরেকটা কথা বলে দিই, আমাদের গ্রামের এরিয়াতে হ্যান্ড পাম্প ইউজ করা হয়, আর কি তাকে গ্রামের ভাষাতে বলে চাপকল বলা হয়। তো আমার আম্মু কি করছে, এখন সে 2 হাতে তো এক হাতে লাইট ধরতে পারবে না। তো সে আবার আমাদের কিচেনের ভিতরে যে কলটা আছে, চাপকলটা আছে, এটার অপোজিটে একটা বড় জানলা আছে, আয়রন গ্রিল আছে। ওর পিছনে জানালা ওটার মধ্যে আয়রন গ্রিল আছে। তো আর জানালাটা অনেক বড়। তো আমি কি করছে, লাইটটা একটু জানালার পাশে রাখছে, আর কি ওয়ালের সাথে সাপোর্টের জন্য নিচে রাখছে। আর সে তখন কাজ করতেছে আর লাইটটা অন করে রাখছে। তো হয়েছে কি, এখন আম্মুর কাজ শেষ হয়ে গেছে, কাজগুলো ক্লিন করে এখন সে লাইটটা যখন নিতে গেছে, তখন তার মাথাটা একটু নিচু করে যখন লাইটটা হাতটা আগে বাড়িয়ে লাইটটা নিতে গেছে, তখন কি হয়েছে কি, সে এক্সপেক্টই করতে পারবে না এরকম হতে পারে তার সাথে। একটা অনেক বুড়ো মহিলার ভয়েসে একটা মহিলা অনেক জোরে চিল্লাইছে। আর চিল্লাইটা এত ভয়ঙ্কর ছিল, আর কি যেরকম হরর মুভিতে চিল্লায় মহিলার কিছু স্পেশাল এফেক্ট ভয়েসে, সেরকম তার আওয়াজটা এত ভারী আর এত বুড়ো টাইপ। আর তারপর আমার আম্মু এত ভয় পাইছে বলার মতো না। আমার আম্মু শুধু লাইটটা নিয়ে সে উপরেও তাকিয়ে, তার মাথাটা উপরেও করে নেই। আমার আম্মু এত ভয় পাইছে, আর ওখান থেকে দৌড় দিয়ে রুমে তাড়াতাড়ি এসে গেছে। আর আমার আম্মু এই কথাটা বলছে কি, তার এরকম ফিল হয়েছে কি সেই মহিলাটা
তাকে ধরতে আসছে, তাকে নিতে আসছে, আর সেই মহিলাটা এত রাগ ছিল, এত জোরে চিল্লাইছে, আর গ্রিলগুলো, আয়রন গ্রিলগুলো যেটা, ওটা ধরে অনেক জোরে ঝাঁকি মারছে, অনেক জোরে, কি সে ওটা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। তো তারপর আমার আম্মু সে রাতে এত ভয় পায়, সে কারোর সাথে এই ঘটনাটা শেয়ার করেনি, আমাদের সাথে না, কারণ সে মনে করছে যদি বলে তাহলে আমরাও ভয় পাবো, তো কারোর সাথে বলেনি। তো নেক্সট ডে যখন আমাকে এই ঘটনাটা বলছে, তো আমার আব্বু যখন ওই গ্রামের লোকদেরকে জিজ্ঞেস করছে কি এরকম কি কিছু আছে নাকি, তো গ্রামের লোকরা বলে কি হ্যাঁ, এখানে তারাও ওই মহিলাকে দেখছে, অনেকজন দেখছে, আর যে এরিয়াতে আমরা যে এরিয়াতে আমাদের কিচেনটা কনস্ট্রাক্ট করছি, ওই এরিয়াতে তারা বেশিরভাগই ওই মহিলাকে দেখতো। আর সেই মহিলাকে ডিসক্রাইব করছে কি সে সাদা শাড়ি পরা ছিল, আর সে অনেক বুড়ো, তার ফেস রিঙ্কল, আর কি তার ফেস দেখা যায় না, বাট অনেকজন যারা দেখছে তারা বলছে কি সে অনেক বুড়ো, তো ভয়েসটা অনেক ভারী, বুড়ো মানুষদের মতো। তো তারপর অনেকজনের সাথে এইসব ঘটনা ঘটেছে সেই মহিলাটা নিয়ে, তো তার নাম তারা রাখছে সাদা বই। তো আপনার যদি কেউ যান ওখানে, তো আপনার যদি জিজ্ঞেস করেন সাদা বই স্টোরি, আপনি অনেক স্টোরি শুনতে পারবেন। তো এই ছিল আমার ঘটনা। আই হোপ আপনাদের সবাদের কাছে আমার ঘটনাটা ভালো লাগছে, আর ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি আরো আমার ইন্টারেস্টিং স্টোরিজ গুলো আমি শেয়ার করতে চাবো। আর টিল দেন টেক কেয়ার অফ ভাই অ্যান্ড ভূত এফএম মেম্বার্স। আল্লাহ হাফেজ। Bhoot FM. The night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। এবং আমাদের নতুন বছরের ফার্স্ট মিস্টেক, আমরা একটা হয়তো পুরোনো একটা ফাইল মনে হয় বাজিয়ে দিচ্ছি আমরা ভুল করে। যারা শোনেনি তাদের জন্য অনেক ভালো, বাট এটা আসলে মানে আমাদের ভুল। যাই হোক, আমরা চলে যাব আবারও ঘটনায়, তবে তার আগে কিছু SMS না পড়লে নয়। আলিফ আমাদের ঢাকা থেকে SMS করেছেন, এছাড়াও SMS করেছেন বিজয়, আমাদের SMS করেছেন সুমন জ্যাকসন হাসনাবাদ থেকে, শাহেদ জামিল আমাদের SMS করেছেন আমাদেরকে ক্যাপ্টেন টাঙ্গাইল থেকে, এছাড়াও নিলয় আমাদের SMS করেছেন ইলিয়াস, এছাড়াও স্বপন আমাদের SMS করেছেন আমাদেরকে মেহেদি, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আচ্ছা মৌমি ইসলাম জ্যাকলিন যশোর থেকে, প্রিয়া আমাদের উত্তরা থেকে SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও সাইফুল আমাদেরকে স্বাধীন SMS করেছেন আমাদেরকে, মিমি SMS করেছেন মারুফ সিলেট থেকে, এছাড়াও রুবেল সিরাজগঞ্জ থেকে আমাদের SMS করেছেন, জিহাদ আমাদের সাতক্ষীরা থেকে SMS করেছেন, শরীফুল আমাদের SMS করেছেন আরো অনেকে। আমি আরো ফেসবুকেও দেখতে পাচ্ছি অনেকে আমাদেরকে এখানে কমেন্ট করছেন। আমি বলে দিই SMS করার নিয়মটা, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ফুর্তি FORT স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেবেন 9840 নাম্বার। যারা ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio40.fm, which is bhootfm@radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। শুধু অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি এখানে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আমরা এছাড়াও আরো কিছু ঘটনা দেখতে পাচ্ছি, আমরা আরো কিছু কমেন্ট দেখতে পাচ্ছি ফেসবুকে। আজিজুর রহমান সাগর যশোর থেকে তিনি কমেন্ট করছেন ফেসবুকে আমার পেজটাতে, এবং তিনি বলছেন যে তার কাছে ভালো লাগছে, এখনো পর্যন্ত ভয় যদিও পাননি আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি লাস্ট স্টোরিটা নাইস ছিল লিখেছেন সোহেল খান এখানে ফেসবুকে। স্মার্ট রেহান আমাদের লিখেছেন যে, এছাড়া আমাদেরকে নাহিদ নান্নু আমাদেরকে এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি, এবং তিনি আমাদের এখানে রনক আমাদেরকে লিখেছেন ইরান, এছাড়া আমাদেরকে সিদ্দিক সাগর লিখেছেন নাইস স্টোরি, শান্ত সহ আরো অনেকে এখানে কমেন্ট করছেন। আপনি যদি কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.40, www.facebook.com/bhootfm.russell। আবারও ফিরে আসবো কমেন্ট নিয়ে, তবে তার আগে আমরা চলে যাবো একটা ঘটনায়, এবং আপনাদের ভয় পাওয়ার মতো একটা ঘটনা আমরা উপহার দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছে দিনার, এবং পুরান ঢাকার এই ঘটনা কি পুরান ঢাকা না ঢাকার বাইরের একটা ঘটনা, রাইট? আমরা সেই ঘটনাটা একটু শুনি। আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমাকে বলেছে সাকিম ভাই। তো ঘটনাটি তার ফ্রেন্ডের ফ্যামিলির সাথে ঘটে যায় একটি ঘটনা। তো ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার কোনো একটি গ্রামে। ওকে। তো ঘটনাটি ঘটেছে 1997 কি 98 দিকে। তো সাকিম ভাই যে ফ্রেন্ড ছিল, তো ওনার বাবা ওই কোটচাঁদপুর থানায় কোনো একটি গ্রামে উনি জায়গা কিনে বাসা তৈরি করেন। তো বাসা তৈরি করার পর তারা সপরিবারে সেখানে থাকা শুরু করেন। তো বাসার বর্ণনাটা আমি একটু দিই, যে বাসার দুই পাশে ছিল ধানি জমি ছিল, এবং বাসার পশ্চিম পাশে ছিল তো একটা গ্রাম্য কবরস্থান, মোটামুটি মাঝারি সাইজের। আর আশেপাশে লোকজন বলতে গেলে দুই একটা পরিবার ছাড়া আর তাদের বাড়ির আশেপাশে কেউ ছিল না। তো যখন থেকে তারা সে বাসায় থাকা শুরু করার পর থেকে তারা বিভিন্ন প্যারানর্মাল প্রবলেম ফেস করতে থাকে, কিছু অস্বাভাবিক জিনিস তাদের সাথে ঘটতে থাকে। তো প্রথম দিকে কিছু ঘটনা ঘটে এরকম যে
সাকিম ভাইয়ের ফ্রেন্ডের যে আম্মু ছিল, তো উনি রান্নাঘরে ওনার জিনিসপত্র, মানে যে জিনিসপত্রগুলো উনি যেখানে রাখতেন, তো উনি পরবর্তীতে সেখানে এসে দেখতেন যে ওই জিনিসপত্রগুলো ওইখানটা নেই। তো অনেক সময় গ্রামের বাসায় দেখা যায় যে আপনার ওই রান্নাঘরের মধ্যে ওই রশি দিয়ে তৈরি করে একটা জিনিস উপরে ঝুলানো থাকে, সেখানে মানে জার টাইপের কিছু রাখা হয়, তো যেটা মানে বিড়াল টিড়াল যাতে কোনো কিছু নাগাল থেকে বাইরে রাখার জন্য। তো উনি অনেক সময় এসে দেখছেন যে সেখান থেকে জিনিস পরে নিচে ভেঙে আছে, তো এটা মানুষ ছাড়া কারো পক্ষে করা সম্ভব না। তো এরকম কিছু প্রবলেম শুরু হয়। তো আরেকটা জিনিস যেটা শুরু হয় যে রাতের বেলা ওনারা যখন ঘুমাচ্ছেন, তো ঘুমের মধ্যে ওনারা ওনাদের পরিচিত মানুষজনদের গলায় ওনাদেরকে নক করছেন, ডাকছেন, এরকম শব্দ শুনতে পান। তো প্রথম যখন ওনারা এই ডাক শুনতে পান, তখন ওনারা রুম থেকে বের হন। তো বের হওয়ার পর দেখলেন যে না, বাসার আশেপাশে কেউ নেই। তো এমন কিছু পরিচিত মানুষের ভয়েস তারা শুনতো যে যাদের বাসা তাদের বাসা থেকে মোটামুটি অনেক দূর, এবং তাদের পক্ষে এত রাতে এসে তাদেরকে ডেকে চলে যাওয়া না অসম্ভব একটা ব্যাপার। তো যাই হোক, তো এরকম একদিন ওই সাকিম ভাইয়ের ফ্রেন্ডের আম্মু উনি রাতের বেলা টয়লেটে যাওয়ার জন্য বের হয়। তো গ্রামের টয়লেটগুলো আমরা বেসিক্যালি জানি যে বাসা থেকে মোটামুটি একটু দূরেই থাকে। তো উনি টয়লেটে যাওয়ার সময় লক্ষ্য করলেন যে ওনাদের যে রান্নাঘরটা ছিল সেটা ছিল এই কবরস্থানের পাশ ঘেঁষে ছিল পশ্চিম দিকটায়। তো উনি দেখলেন যে সেই রান্নাঘরের পাশে দুইজন লোক দাঁড়িয়ে আছে, মানে একটু লম্বা দেখতে, এবং তারা দুইজন সাদা জুব্বা পরিহিত। তো উনি ভাবলেন যে হয়তোবা কবরস্থানে কোনো লোক টোক মারা গেছে, কোনো লাশের সাথে আসছে হয়তো তারা। তো উনি ওয়াশরুম থেকে যখন বের হন, তো বের হওয়ার পর কিন্তু তিনি সেখানে কাউকে দেখলেন না। তো আমি বলে রাখি যে উনি দেখতে পাননি, কারণ হচ্ছে যে ওইখান থেকে যদি কেউ চলে যায় হেঁটে, তাদের কিন্তু দেখতে পাওয়ার কথা, কারণ গ্রামে অনেক দূর পর্যন্ত চলে গেলেও মানে দেখা যায় যেখানে আপনি দাঁড়িয়ে থাকবেন। তো উনি দেখলেন যে সেখানটা কেউ নেই। তো উনি রুমে চলে আসলেন, উনি এসে শুয়ে পড়েন। তো পরের দিন রাতে উনি টিউবওয়েল থেকে পানি আনার জন্য যখন যান, রুম থেকে বের হন, এবং বের হওয়ার পর উনি ওই সেম দুজন মানুষকে ওই একই জায়গায় দেখেন, এবং উনি যেটা বুঝতে পারেন যে তারা মনে হয় মানে কথা বলছে, নিজেদের মধ্যে কনভারসেশন হচ্ছে। তো উনি জাস্ট রুমের ভিতরে চলে এসে ওনার হাজবেন্ডকে বলেন যে উনি ভাবেন যে হয়তো ডাকাত বা চোর জাতীয় কিছু, মানে এই টাইপের কিছু লোক হতে পারে। তো ওনার হাজবেন্ডকে বলার পর ওনার হাজবেন্ড টর্চ নিয়ে বের হন। তো টর্চ নিয়ে বেরোর পর তারা মানে পুরো কবরস্থানের আশেপাশে সব জায়গায় টর্চ মেলেন, কিন্তু মানে কাউকে সেখানে দেখলেন না। তো যাই হোক, ওনারা এটাকেও স্বাভাবিক ভাবে নেয়। তো একদিন যেটা ঘটে যে ওই সাকিম ভাই ফ্রেন্ডের আম্মু উনি রান্নাঘরে কাজ করতেছিলেন। তো উনি রান্নাঘরে মাছ করতেছিলেন। তো মাছের যে ময়লাগুলো ছিল, তো মানে গ্রাম দেশে যেটা হয় যে রান্নাঘরের পাশেই যে রান্নাঘরে যে ময়লাগুলো থাকে সেগুলো সেখানেই ফেলা হয়। তো উনি সেখানে ফেলে দিয়ে এসে তরকারি কাটা শুরু করেন। তো এই সময় যেটা ফিল করলেন যে কোনো একটা জিনিস তাকে জাপটে ধরেছে, এবং মনে হচ্ছে যে তাকে মাটির সাথে মিশে ফেলবে, এমন ভাবে চেপে ধরছে তাকে মাটির সাথে। তো তার ধস্তাধস্তির শব্দ শুনে পাশের রুম থেকে তার শাশুড়ি বের হয়ে আসেন। তো বের হয়ে এসে উনি যেটা দেখেন যে উনি অচেতন অবস্থায় মাটিতে গড়াগড়ি করছে, এবং তার মুখ দিয়ে মানে ফোম টাইপের লিকুইড বেরোচ্ছে। তো তাকে রুমের ভিতরে নিয়ে আসা হয়। তো রুমের ভিতরে নিয়ে আসার পর তাকে হুজুর দেখানো হয়। তো হুজুর দেখিয়ে তাকে তাবিজ দেওয়া হয় তার হাতে। তো তারপর থেকে তাদের বাসায় প্রবলেম গুলো বেড়ে গেল, মানে খুব মানে অনেক বেশি আকারে শুরু হলো এই প্রবলেম ফেস করা। যে অনেক সময় এমন হচ্ছে যে আশেপাশের বাসায় সব স্বাভাবিক, বাট কিন্তু তাদের বাসায় মনে হচ্ছে যে খুব বড় টর্নেডো বা ঝড় জাতীয় কোনো কিছু তাদের বাসার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এবং সকালবেলা যখন ওনারা দেখতেছেন যে ওনাদের বাসার অনেক গাছ উপরে পড়ে আছে, বাট আশেপাশের বাসার বাড়িঘর কিন্তু সব স্বাভাবিক। তো এর মাঝখানে ওনাদের সাথে একটা ঘটনা ঘটে যে ওনাদের বাড়ির আশেপাশে কোথাও কোনো বাড়িঘর করা হচ্ছিল না। তো ওনাদের বাসায় রাতের বেলা মনে হচ্ছে যে মানে ইটের যে টুকরো করলে যে সুরকি যেটা হয় বিল্ডিং আমরা যেটা ইউজ করি, তো এরকম সুরকি দিয়ে প্রায় 2-3 ইঞ্চির মতো একটা মানে আস্তর পড়ে গেছে ওনাদের উঠানে, এত পরিমাণে সুরকি পড়ছে। ওনাদের টিন একা সব নষ্ট হয়ে গেছে, চালটা। তো এখানে সুরকি আসার কথাই না, যেহেতু আশেপাশে কোনো বাড়ি ঘর করা হচ্ছে না যে কেউ এনে এগুলো মারবে। তো যাই হোক, এর মাঝখানে আরেকটা যেটা ঘটনা ঘটে যে ওনাদের বাড়ির আশেপাশেও কিছু লোকজন যেটা দেখে যে ওনাদের বাসার মধ্যে 2টা লাইটের সোর্স মানে কোথা থেকে আসছে, এসে ঘুরঘুর করতেছে তাদের বাসার মধ্যে, এবং হঠাৎ আবার সেগুলো গায়েব হয়ে যাচ্ছে। তো এরকম প্রবলেম চলাকালীন সময় তো সাকিম ভাই যে ফ্রেন্ড ছিল উনি যেটা ফেস করে, উনি একদিন ওনার রুমে শুয়েছিলেন। তো উনি রুমে শুয়ে থেকে উনি জানালা দিয়ে দেখলেন যে ওনাদের পাড়ারই একটা ছেলে ওনাদের বাসার যে রান্নাঘরটা ছিল ওই পাশ দিয়ে কবরস্থানটার দিকে নেমে যাচ্ছে। আচ্ছা, ওই ঝোপঝাড়ের ভিতর দিয়ে নেমে যাচ্ছে। তো উনি দেখে রুম থেকে ডাক দেয় জানলা দিয়ে। তো উনি দেখে যে সেই ছেলেটা কোনো রেসপন্স করছে না। তখন উনি রুম থেকে বের হয়ে তার পিছে পিছে হাঁটা দেয়। তো উনি যেটা লক্ষ্য করলেন যে ছেলেটা কবরস্থানের ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। তো উনিও তার পিছে পিছে চলে যায় ছেলেটার পিছনে। তো উনি নাম ধরে ডাকতে থাকে। তো এই সময় উনি যেটা দেখেন যে ছেলেটা আস্তে আস্তে লম্বা হচ্ছে অস্বাভাবিক। তো এটা দেখার পর ওনার আর কোনো কিছু মনে নেই। যখন সকালবেলা ওনাকে রুমে খুঁজে না পেয়ে মানে রুমে রিচ করতে না পেরে সবাই খোঁজাখুঁজি শুরু করে, তখন ওই কবরস্থানের পাশে খেতে কাজ করা এক লোক তাকে সেখান থেকে নিয়ে আসেন। তো নিয়ে আসার পর যখন তাদের বাসায় এই প্রবলেম গুলো চলছিল, তো সাকিম ভাইয়ের ফ্রেন্ডের যে বাবা ছিল উনি ওনার ওয়াইফ আর ওনার ছেলেকে ওনার নানু বাসা পাঠিয়ে দেয়। নানু বাসা ওইখান থেকে একটু দূরে ছিল। তো নানু বাসা যাওয়ার পর ওনার বাবা একাই থাকতেন এই বাসায়, এবং উনি একাই জিনিসগুলো ফেস করতেন। এবং মানে তখন কিন্তু আশেপাশে সবাই জানে তাদের বাসার কাহিনীগুলো।
তো এর মাঝখানে যেটা ঘটে যে ওই সাকিব ভাইয়ের ফ্রেন্ডের নানু উনি কিন্তু এই ঘটনার সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিলেন না। উনি একদিন রাতে যেটা স্বপ্নে দেখেন যে কেউ একজন তাকে বলতেছে যে তাদের বাসায় আগামীকাল একজন মুরব্বী আসবে, বুজুর্গ, যাকে এই প্রবলেমগুলো খুলে বললে তাদের এই প্রবলেমগুলো সমাধান হয়ে যাবে। এটা স্বপ্নের মধ্যে উনি হ্যাঁ, দেখছেন? এটা ওনার নানি দেখেছেন। আচ্ছা, কি? তো উনি স্বপ্ন দেখার পর উনি সকালবেলা বাসার সবাইকে বলেন যদি বাসায় কোনো ওঝা ফকির এই টাইপের কেউ আসে, বুজুর্গ, তাদেরকে তাকে যেন বসতে দেওয়া হয়, ভালো ব্যবহার করা হয়। তো সকাল চলে যায়, দুপুর চলে যায়, বিকেল। তো ঠিক আসরের নামাজের পর ঠিক মাগরিবের আগে একজন ভদ্রলোক আসে তাদের বাসায়, এবং ওই ভদ্রলোককে তারা এর আগে কোনোদিনও তাদের গ্রামে দেখেনি। তো গ্রামে তার মানে সে বাইরের, ওই গ্রামের কেউ না? এটা আসলে কিন্তু চিনতে পারার কথা, কিন্তু একই গ্রামের হলে। তো উনি আসার পর ওনারা আর কোনো কোয়েশ্চেন করেনি, তাকে ওই প্রবলেমগুলো খুলে বলেন। আচ্ছা। তো প্রবলেমগুলো খুলে বলার পর ওই বুজুর্গ যিনি ছিলেন ভদ্রলোকটা, তো উনি আসলে উনি মানুষ ছিল কিনা সেটাও কিন্তু তার কেউ জানে না। তো তাকে বলার পর উনি বলে যে যে জায়গায় ঘটনা ঘটছে উনি সেখানটা যাবে। তো তাকে সাকিব ভাইয়ের ফ্রেন্ডের পাশে নিয়ে আসা হয়। তো নিয়ে আসার পর উনি উনার মতো করে কিছু কাজ করে রুমের মধ্যে। তো কাজ করার পর উনি সাকিব ভাইয়ের ফ্রেন্ডের বাবাকে যেটা বলেন যে ওনাদের বাসাটা যেখানটা করা হয়েছে, ওনাদের বাসার অর্ধেক রান্নাঘর প্লাস আরেকটা রুম, এই দুইটাই কবরস্থানের জায়গার মধ্যেই করা হয়েছে। ওনারা এটা জানতেন না ব্যাপারটা। আচ্ছা। এবং এইখানটায় দুটো জিন থাকতেন অনেক বছর ধরে, এবং তারা বাসা তৈরি করার পর তাদের সেই জিনদের থাকতে সমস্যা হচ্ছিল জায়গাটায়, এবং জিনরা চাচ্ছে যাতে তাদেরকে ভয় দেখে যাতে এখান থেকে তারা চলে যায় ভয় দেখানোর পরে। তো সাকিব ভাইয়ের ফ্রেন্ডের বাবা যেটা বলে যে উনিও গরিব মানুষ, ওনার পক্ষে এত কষ্ট করে বাড়ি করার পর এখান থেকে চলে যাওয়া সম্ভব না। তখন ওই বুজুর্গ যেটা ওই জিনদের সাথে কথা বলেন কনভারসেশনে, তো জিনরা তাকে যেটা বলে সলিউশন দেয় যে বাসার অর্ধেকটা জায়গা যাতে তাদের জন্য ছেড়ে দেয়, মানে বাসায় মানুষ এবং জিন একসঙ্গে থাকবেন। আচ্ছা। এবং ওনারা মানে আর কোনো ওয়ে ছিল না, ওনারা রান্নাঘর এবং আরেকটা রুম ছেড়ে দেন, এবং কিছু রুলস দিয়ে যায়, কিছু টাইম টেবিল বলে দেয়, এবং ওনাদের একটা শর্ত ছিল যে ওইখানটা কিছু গাছ লাগিয়ে দিবে, আর যাতে কেউ যাতে ওখানে কোনো ময়লা আবর্জনা না ফেলতে পারে। হ্যাঁ, এবং ওই বুজুর্গ যেটা বলেন যে যে দুটো জিন আছে তারা খুবই নামাজি, তারা মানে খুব ভালো জিন, সুতরাং ডিস্টার্ব করা যাবে না ওদেরকে, এবং অপরিষ্কার রাখা যাবে না, সবচেয়ে বড় কথা। এবং ওনারা কিন্তু এখনো সেই বাসায় থাকছেন। এবং খুবই অদ্ভুত ব্যাপার যে মানুষ এবং জিন তারা দুজন মিলে। এটা আসলে ভাই কোটচাঁদপুর থানার যে কাউকে বললে এই বাসা চিনবে, এই বাসাটা। এবং এই বাসায় তার মানে একদম সর্বজন স্বীকৃত যে এই বাসায় শুধু মানুষই বাস করে না, এই বাসায় জিনও বাস করে এবং একসাথে, এবং তাদের ভয় পেলেও সেটা মেনে নিয়েই তারা এটা মেনে নিয়েছেন, এবং আশেপাশে বাসার লোকজনও কিন্তু মানে ইউজ টু হয়ে গেছে ব্যাপারটার সাথে। আমি জানি না যে আপনারা আসলে এই ঘটনাটা শুনে কতটা ভয় পেলেন বা কি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি কোনোদিন এইরকম একটা চয়েস আপনাদের দেওয়া হয় যে হয় এই জায়গাটা ছেড়ে দিতে হবে অথবা একসাথে বসবাস করতে হবে, আমার মনে হয় বেশিরভাগ মানুষই খুব বিপদে না পড়লে কেউই আসলে রাজি হবে না যে আমি যখন জানবো যে আমার এই বাসায় আমার সাথেও মানে আমি ছাড়াও অন্য একটা জাতি বাস করবে, যেটা কিনা জিন জাতি আমরা বলছি, সেই যে মানে এটা মেনে নেওয়াটা খুব কঠিন। আমরা একটু রিভিউ করি আমাদের আজকের যে ঘটনাগুলো ঘটলো। আসলে সত্যি কথা বলতে কি যে এই যে একটু আগে বাবু ভাই বলছিলেন যে আপনার সঙ্গে একটা জিন আছে, এবং এটা নিয়ে এটা কোনো সময় আমরা কিন্তু মাথার ভিতরে আসতেও দেই না। এটা নিয়ে চিন্তা করলে কিন্তু আসলে মানে আমি যদি একটু মনোযোগ দেই যে বা এটা নিয়ে একটু ভাবি, ডেফিনেটলি অনেক ভয় লাগবে। আমি যদি হঠাৎ করেই মনে করি যে হ্যাঁ আমার বাসার আমার বাসায় আমি ঘুম ভেঙে উঠবো এবং আমাকে কেউ একজন ডাকবে, যাকে কিনা আমি আত্মীয় মনে করে হাত বাড়িয়ে দেখবো যে এটা আসলে আমার আত্মীয় বা কিছু না, এটা একটা মুখের অবয়ব যেটার উপরে আমি হাত বুলিয়ে ফেলেছি, মানে আমি স্পর্শ করে ফেলেছি জিনিসটা, কিন্তু এটা কিন্তু খুব অদ্ভুত ব্যাপার। আমি যদি হঠাৎ করে দেখি যে আমার চোখে পড়ে কিছু মানুষকে, এমন কিছু মানুষ যারা শূন্যে ভেসে থাকা মানুষ, সেই মানুষগুলো কাফনের কাপড় পরাচ্ছে এবং কবরে নিয়ে যাবার জন্য প্রস্তুত করছে, এবং তারা দুটো কবরও খুঁড়েছে, আমার চোখে যদি এরকম ধরনের কোনো ঘটনা পড়ে যায়, আমি জানি না যে আমি আসলে কতটুকু স্বাভাবিক থাকবো তার পরের দিন থেকে। তো এই ব্যাপারগুলো একটু গভীরভাবে চিন্তা করলে আসলেই বুক মানে শরীর শিউরে ওঠে, বুক কেঁপে ওঠে। আমার মনে হয় যে আপনারা মানে যদি আসলেই মজা পেতে চান তাহলে যে ঘটনাগুলো এখানে বলা হয়, ঘটনাগুলো শেষ হয়ে যাওয়ার পরে বাসায় ভূতাত্ম যখন থাকবে না, শেষ হওয়ার পরে ঘুমানোর আগে যদি একটু চিন্তা করেন, দেখবেন ভয় পাবেন। যারা ভয় পেতে ভালোবাসেন স্পেশালি তাদেরকেই বলছি আর কি। আচ্ছা, আমি আরেকটা ঘটনা পড়ে শোনাতে চাই আপনাদেরকে। এই ঘটনাটিও পাঠিয়েছেন আমাদের একজন লিসনার, যিনি এখানে উপস্থিত হতে পারেননি, তিনি ঘটনাটি পাঠিয়েছেন রাজশাহী থেকে। আমি ঘটনাটি পড়ছি। লিখেছেন, আমার ঘটনাটি পড়ে শোনানোর জন্য অনুরোধ করছি, কারণ আমি অনেক দূরে বাস করি। আমি আজাদ, লিখছি রাজশাহী মহানগরীর হোসেনীগঞ্জ এলাকা থেকে, এবং আজকে আমি আপনাদের যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমার বন্ধু শেপু তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, এবং ঘটনাটি প্রায় 1 বছর আগের। ঘটনাটি ঘটে আমার বন্ধুর নিজের বাসায়। এটা বাসাটার একটু বিবরণ দেই। বাসাটি রাজশাহী মহানগরীর রাজার হাতা এলাকার অনেক পুরনো একটা ভবন, এবং ভবনটি 100 বছর আগের তৈরি।
এবং ভবনটি 2 তলা। 2 তলায় থাকতো শেপুর বাবা মা ভাই ও বোন, আর নিচের তলায় শেপু একা। এবং নিচতলায় 2টা রুম ছিল। একটি রুম ছাত্রদের মেস হিসেবে ব্যবহার করা হতো এবং এবং আবার অনেক সময় ছাত্র চলে গেলে রুমটি ফাঁকাই থাকতো। এই রুমের পাশেই ছিল বাথরুম এবং বাথরুমের ওপর দিয়ে চলে গেছে সিঁড়ি। যাই হোক, আমি চলে যাই ঘটনায়। এবং তার একটা বাজে অভ্যাস ছিল যে রাত জেগে কম্পিউটারে গান শোনা, এবং সে প্রতিদিনের মতোই গান শুনছিল। হঠাৎ তার কানে একটা শব্দ আসে, তখন রাত 1টা বা 1:30 হবে। শব্দটি শুনে সে গানটা বন্ধ করে দেয়। তারপর সে তার দরজা খুলে পাশের ঘর চেক করে, সে দেখে সেখানে কেউ নেই। তারপর সে ভাবে মেইন গেট তো বন্ধ, তাহলে শব্দ কোথা থেকে আসছে। তারপর সে নিজেকে সান্ত্বনা দিয়ে ঘরের মধ্যে যায়। আপনি যে ঘটনাটা আমি বলছি, প্লিজ যারা শুনবেন তারা নিজের ঘর এবং নিজের চারপাশ একটু ইমাজিন করুন, এবং আপনার বাসায় যদি ঘটনাটা ঘটে তাহলে কেমন হতো। সাজিয়ে নিন এই রান্নাঘরটি আপনার, সাজিয়ে নিন এই করিডোরটি আপনার, সাজিয়ে নিন এই ঘরটি আপনার। যাই হোক, তারপর সেই জায়গায় সান্ত্বনা দিয়ে ঘরে ঢুকে যায়। ঘরে ঢোকার পরে সে আবার শব্দটা পাচ্ছে। শব্দটা এমন যে কেউ যেন সিঁড়ি বেয়ে ওঠানামা করছে এবং আসবাবপত্র জোরে জোরে নাড়াচাড়া করছে। সে বুঝতে পারে শব্দটি 2 তলা বা ছাদ থেকে আসছে। তখন সে দরজা খুলে সিঁড়ি দিয়ে 2 তলায় যায় এবং তখনও পর্যন্ত শব্দটি সে পাচ্ছে। তারপর সে তাড়াতাড়ি তার বাবা মার ঘরের দরজার দিকে যায় এবং 2-1 বার বাবা মার ঘরের দরজা কড়া নাড়তে শব্দটি বন্ধ হয়ে যায়। তারপর সে আবার বাবা মাকে ডাকে, কিন্তু তার বাবা মা কোনো সাড়া দেন না। সে একটু ভয়ে ভয়ে নিচে নেমে তার ঘরের দরজা লাগাতেই শব্দটি আবারও শুরু হয়। এবার শব্দটি হচ্ছে অনেক জোরে। সে বুঝতে পারছে শব্দটি ছাদ থেকে আসছে। এবার সে সাহস করে নিচ তলা থেকে 2 তলায় ওঠে। 3 তলার সিঁড়িতে উঠতেই শব্দটি বন্ধ হয়ে যায়। বলে রাখি, 3 তলার ওই ছাদে একটা পরিত্যক্ত রুম আছে, যেটা তাদের কখনোই কোনো কাজে লাগে না। এবং সে সিঁড়ি বেয়ে ছাদের ওই দরজা খোলে। তখন তার কাছে সে দরজার চাবি আর মোবাইলের টর্চ ছিল। তারপর সে রীতিমতো ছাদে চলে যায় এবং কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। তখন সে অনেক ভয় পায়, কিন্তু সে অনেক সাহস করে তাদের ছাদের ওই রুমটা চেক করে, কিন্তু কোনো কিছুই দেখতে পায় না। তখন প্রায় রাত 2টা। তারপর সে 3 তলায় ওই দরজা লাগিয়ে সিঁড়ি দিয়ে 2 তলায় নামে। 2 তলা থেকে নিচ তলায় নামছে। হঠাৎ নিচ তলার বাথরুমের ওখানে কোনো একটা শব্দ হয়। সে নিচতলায় নামতেই তার বাথরুমের ওখানে রাখা একটা টিনের বালতি কেউ যেন ছুঁড়ে ফেলে দিল। তখন প্রচন্ড জোরে আওয়াজ হয়েছিল এবং বালতিটি তার চোখের সামনে প্রায় 5 সেকেন্ডের মতো কাঁপছিল। তখন সে তার রুমে না গিয়ে 2 তলার সিঁড়িতে উঠতেই ঘটল মূল ঘটনা। সে দেখে সেটা হলো 5 থেকে 7টা সিঁড়ি ওপরে কেউ একজন বৃদ্ধা মহিলা একটি শিশুকে কোলে নিয়ে ঝুনঝুনির মতো কিছু একটা ঝোঁকাচ্ছে। চিন্তা করুন, আপনার সিঁড়িঘর, সেইখানে একজন বৃদ্ধ মহিলা, তার কোলে একটা শিশু, এবং সে সেই বাচ্চাটাকে কোলে নিয়ে ঝুনঝুনি নাড়ছে এবং শব্দ করছে। তখন সে চিৎকার করে 2 তলায় না গিয়ে তাড়াহুড়া করে নিচতলায় ঢুকতেই দরজার সাথে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। তখন সে সেখানেই সেন্সলেস হয়ে পড়েছে এবং পরদিন তার জ্ঞান ফিরে তখন সে তার মা বাবার রুমে, এবং সে ঘটনাটি তার বাবা মাকে খুলে বলে। তার মাথায় লাগা আঘাতটির দাগ এখনো বিদ্যমান। সে ওই ঘটনার পর প্রায় 2 থেকে 2.5 মাস অসুস্থ ছিল। পরে জানা গেছে ওই বাসাটিতে যুদ্ধের আগে একটা পরিবার ছিল। তারা ওই পরিবারের একজন বৃদ্ধা মহিলা তার শিশুসহ আত্মহত্যা করেছিল। ঘটনাটি খুবই রহস্যজনক, যা ওই পুরো এলাকাবাসী ঘটনাটি জানত, এবং ভবনটি কয়েকটা পরিবার থাকতো, কিন্তু কেউ ওই ভবনটিতে বেশি দিন কোনো পরিবার থাকতে পারেনি। তারপর তারা বাসাটি ছেড়ে চলে যায়। এখন সে সম্পূর্ণ সুস্থ। লিখেছেন মোহাম্মদ আজাদ, BBS, রাজশাহী কলেজ, গ্রাম হোসেনীগঞ্জ, থানা বোয়ালিয়া, জেলা রাজশাহী। এই ঘটনাটি তিনি পাঠিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাচ্ছি ছোট কিছু SMS করে ফেলি আমরা। জ্যাকসন আমাদের SMS করেছেন, এবং হাসনাবাদ কেরানীগঞ্জ থেকে তিনি SMS করেছেন। মিরাজ চিটাগং থেকে আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন ময়ূরাক্ষী, এবং তিনি মাত্র আমাদের সাথে জয়েন করেছেন। মিম আমাদের জয়েন করেছেন এই মাত্র, এবং তিনি মিম আমাদেরকে লিখেছেন যে আজকের স্টোরিগুলো অস্থির। আমাদেরকে আরিকা SMS করেছেন, অনেকদিন পরে তিনি জয়েন করেছেন, এবং আমি অবশ্যই শুরুতে আপনাকে জানাতে চাই যে ওয়েলকাম ব্যাক, এবং আশা করছি এখন থেকে এভাবে হারিয়ে যাবেন না। বিল্লাল আমাদের SMS করেছেন, এবং জুই মংলা থেকে আমাদের SMS করেছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি আমাদেরকে। এছাড়াও তামিম ময়মনসিং থেকে SMS করেছেন, কবির জিঞ্জিরা থেকে SMS করেছেন, আকাশ এবং সাদিয়া আমাদের SMS করেছেন, এবং SMS করেছেন SH ডালিম,
আমাদেরকে তন্নি SMS করেছেন রাজশাহী থেকে, নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। রুবায়েত আমাদের SMS করেছেন আমাদেরকে মোনালিসা রাজশাহী থেকে, এবং তিনি বলেন যে আমি ভূত FM মিস করি না। আমাদেরকে এছাড়াও আকাশ SMS করেছেন, তার ওয়াইফ স্বর্ণালী, একসাথে তারা শুনছেন আমাদেরকে। এছাড়াও ব্লাস্টার আবিদ SMS করেছেন, প্রজ্ঞা আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন আমার SMS টা পড়ো, এটাই SMS। যারা ফেসবুকে যারা SMS করতেছেন তাদেরকে বলি আরো একবার, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FOORTI করতে, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm। যারা আমাদের সাথে ফেসবুকে আমাদেরকে কমেন্ট করতে চান আমাদের ফেসবুকে, তারা চলে যান www.facebook.com/radio.40 অথবা www.facebook.com/bhutfm.russell। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি অলরেডি ফেসবুকে লিখছেন AMD জাহিদ সামি, গত বছর শুনেছিলাম 2014, এখন শুনছি। আমাদেরকে সদরিলা রহমান লিখেছেন ভালো লাগছে বাট ভয় লাগছে না। এহসান রাহি আমাদের লিখেছেন বাবু ভাই, আচ্ছা রক্স, আচ্ছা এবং আচ্ছা আমাদেরকে এছাড়াও আচ্ছা ভাবু, আচ্ছা তার কমেন্ট একটু অন্যরকম, আমি পড়ি। DRZ আমাদের লিখেছেন সাদিক হোসেন, এবং তিনি মোটেও ভয় পাচ্ছেন না। আপনি কি কখনো ভয় পেয়েছেন? আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনি প্লিজ এখানে একটু জানাবেন। আমাদেরকে খন্দকার রিফাত আমাদের SMS করেছেন, SMS না, এখানে কমেন্ট করেছেন এবং তিনি বলছেন আমার কমেন্ট পড়া হয় না কেন, আমি পড়ে ফেলেছি আপনার কমেন্ট। স্বর্ণা রহমান আমাদের লিখেছেন নাইস লাগছে ভূত FM। আমাদেরকে নূর আলম জিকো লিখেছেন যে সবগুলো ঘটনাই ভালো লেগেছে রাসেল ভাই। আমাদেরকে আশরাফ হোসেন লিখেছেন ভয় চলছে। এছাড়াও আরো অনেকে আমাদের এখানে কমেন্ট করেছেন। আপনি যদি কমেন্ট করতে চান, আমি তো অ্যাড্রেস বলেই দিয়েছি। আমরা চলে যাব আবারও ঘটনায়, এবং বাবু ভাই আমাদের সাথে এই মুহূর্তে আছেন, তার কাছে একটা ঘটনা শুনে আসবো আমরা। এই কাহিনীটা হচ্ছে আপনার ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকার একটা বাসা, বাবর রোডের একটা বাসা। ওকে, হ্যাঁ, বাসাটা আমি নিজের চোখে গত 4-5 বছর আগে দেখেছি। ওইখানে পর একটা বাসা, এগুলো সেই পুরনোই ছিল। এখন আমি বেশ কিছু পুরনো বাসা আছে, হ্যাঁ, বাট এখন জানি না ওটা ভেঙে ফেলছে কিনা, বাট আমাকে যেভাবে লোকেশন বলেছে তো সম্ভবত ওগুলোরই কোনো একটা বাসা। বাসাটা বেশ বড় আকৃতির আর কি। আচ্ছা, যাই হোক, তো যেটা বলেছেন উনি হচ্ছে শওকত ভাই। উনি আপনার অনেক আগে, মানে আজ থেকে ধরেন 80-র দশকে, উনি তখন ইয়াং কলেজের ছাত্র। তো ওনার বাবার সাথে রাগ করার কারণে ওনাকে বাসা থেকে বের করে দেয় আর কি। আচ্ছা, তো বের করে দেয় মানে ওনাকে বকাঝকা করে, বলে বেরিয়ে যায় সেই। তো উনি বাসা থেকে বেরিয়ে আসে। আচ্ছা, তো বের হয়ে এসে উনি চিন্তা করে কোথায় থাকবে, বন্ধুদের সাথে গল্প গুজব করে। তো এক ফ্রেন্ড বলে যে আমার খালুর বাসা আছে বাবর রোডে, তো বাসাটা খালি পড়ে আছে। আমার খালু উনি বিজনেসম্যান, উনি এখানে থাকে না, উনি গুলশানে থাকে, কিন্তু ওনার এই বাবর রোডে বাড়ি আছে, তুই ওখানে থাকতে পারিস। বললে আমার খালুকে বললে তোর এই কেয়ারটেকারের মতো ওইখানে থাকতে দিবে, কোনো ব্যাপার না। তো তোকে সুন্দর করে রুম টুম করে দিবে, কারণ ওই বাসাটা যুদ্ধের সময় ওখানে কিছু বাসার মধ্যে পাকিস্তান আর্মি ক্যাম্পের মতো করছে। আচ্ছা, তো সুতরাং ওগুলো এমনি পড়ে আছে, আর খালুর এখন এত টাকাও নাই ওটাকে রিনোভেট করার। তো উনি রাজি হয়, শওকত ভাই বলে আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, পুরো আস্ত বাড়ি দিতেছে তাকে। তো সে ওখানে চলে যায়। তো প্রথম যেদিন ওনাকে থাকতে দেয় ওই বাসাটার মধ্যে, তো উনি বলতেছে যে আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ আশেপাশে বেশ খোলামেলা, হ্যাঁ, বারান্দা গুলো বেশ ওপেন বড়, হ্যাঁ, এবং সেই আগের আমলের আর্কিটেকচারে করা বেশ খোলামেলা একটা বাসা। বসলাম, বসে এমনি দেখতেছি বাসা অনেক পুরানো এবং বেশ একটু নোংরা টাইপ, বিশাল বড় বাসা। তো প্রায় আপনার 5-6 কাঠা জায়গার মধ্যে একটা পুরা বাড়ি, পাশে আবার বাগানের মতো আছে। তো বলতেছে যে বেশ এনজয় করে আমি থাকছি। দিনের বেলা আর বন্ধুরা আসলো, আমরা আড্ডা মারলাম, খাবার দাবার আনলাম, জেনেভা ক্যাম্প ছিল পাশে, ওখান থেকে কাবাব টাব এনে খেলাম, খেয়ে আমরা সবাই আড্ডা মেরে। তো ওরা যখন চলে গেছে বন্ধুরা, 7টা-8টার পরে বাসাটা পুরো নিশুতি হয়ে গেল, এলাকাটাই নীরব হয়ে গেল। 80-র দশকে এখনো কিন্তু আপনি বাবর রোড, হুমায়ুন রোডে গেলে রাতের বেলা দেখবেন যে বেশ শান্ত হয়ে যায়। জেনেভা ক্যাম্প থেকে ছাড়াই সামনে গেলেই দেখবেন অন্ধকার, শব্দ টব্দ কম। হ্যাঁ, তো বলতেছে ওই সময় একদমই নীরব হয়ে যেত, কিছুই নাই, নীরব। আমি তখন বেরোয় কোথাও যাব, আমার বন্ধু বান্ধব থাকে সেই আপনার মোহাম্মদপুর টাউন হলের দিকে, আর কিছু বন্ধু থাকে হচ্ছে দূরে মিরপুরে। তো বলে যে যাওয়ারও খুব উপায় নেই, পকেটে টাকা পয়সা নেই, আমি ওই বাসার মধ্যে বসে থাকলাম। বলে যে রাত্রিবেলায় আপনার ঘোরাফেরা করতেছে, টিভি কিচ্ছু নাই, একটা পেপার ম্যাগাজিন পড়তে এক সময় চোখে ঘুম লেগে আসছে রাত্রিবেলা। বলে যে আমার ঘরের মধ্যে বাতিগুলো ছিল হচ্ছে আপনার এই পাওয়ারের বাতি, যেগুলো আপনার 60 ওয়াট বা 100 ওয়াটের লাইট, লাল লাইট। তো বলতেছে যে একসময় আমি চোখে ঘুম লেগে আসছে, শুয়ে পড়ছি। বলে হঠাৎ একসময় ঘুম ভাঙলো, আমি দেখতেছি রুমের লাইট বন্ধ, আলো নাই রুমের ভেতরে।
তো আমি তখন ভাবতেছি রুমের লাইটকে বন্ধ করলো, কারণ সুইচ, কোনো বেড সুইচ নাই ওখানে, উঠে বন্ধ করতে হবে। একবার ভাবছি যে আমি নিজেই করছি কিনা। তো হঠাৎ করে অন্ধকারের মধ্যে মানে আবছা ভাবে তাকায় দেখতেছি মনে হচ্ছে ঘরের মেঝের মধ্যে কয়েকজন মানুষ বসে আছে, মানে 4-5 জন মানুষ গোল হয়ে বসে আছে, ঠিক ধরেন অনেকে লুডো খেলে বা তাস খেলে যেভাবে বসে সেভাবে এরকম বসে আছে কয়েকজন মানুষ। তো উনি নাকি মানে খুব ধড়ফড়া উঠে বসছে। উঠে বসার পরে উনি দেখে যে ওদের মধ্যে কোনো স্পিকার নাই, যারা বসে আছে মানে উনি উঠে বসাতে একটা মানে বিছানার মধ্যে সাউন্ড, যেন কেউ নাই এরকম এরকম একটা ব্যাপার। তো উনি উঠে বসে অনেকক্ষণ তাকায় আছে, ওনার মনে হচ্ছে ওনার নিজের হাত উনি যেরকম দেখতেছে অন্ধকারে, ঠিক ওইখানে ওই যে কতগুলো লোকের পুরুষের অবয়ব ঠিক সেভাবেই দেখতেছে, কিন্তু মনে হচ্ছে খালি গায়ে, মানে গায়ে জামা নেই। তো অনেকক্ষণ বসে থাকলো, তখন ওনার লজিক্যাল মাইন্ড উনি চিন্তা করতেছে উনি কি করবে, কথা বলবে, ওরা কি মানুষ, মানে স্বভাবতই ওনার মনে হচ্ছে এটা মানুষ, আবার ভয়ও পাচ্ছে, কেন শব্দ নাই, মানে একটা শব্দ হচ্ছে না, মানে মানুষ বসলে তো একটা নিঃশ্বাসেরও শব্দ হয়, সেই শব্দটাও নেই। তো উনি বেশ ভয় পেয়ে উনি যেটা করলো, উনি ঘাটের থেকে আস্তে করে পা ফেললো মাটিতে। পা যখন ফেলছে তখন দেখে আস্তে করে মানে আপনার ওই পাশে যারা বসেছিল তাদের মধ্যে একজন মাথা ঘুরে তাকালো ওনার দিকে, এবং নাই, হঠাৎ করে সব আপনার ভ্যানিশ হয়ে গেছে, ওখানে কোনো মানুষই নাই। তো উনি খুব ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে চিন্তা করলো এটা কি। তখন ওনার কাছে ভৌতিক ব্যাপারটা মাথায় আসলো, এবং উনি বললো যে আমার তো রাতে ঘুম না হওয়ার দশা পুরা। তা আমি মোটামুটি গেলাম ওখানে, বাথরুমে গেলাম, এবং বাথরুমে যখন গেছে বলতে বাথরুমের দরজার কাছে যখন যাচ্ছি, পুরো রাস্তাটা মনে হচ্ছে যে বেশ লম্বা একটা করিডোরের মধ্যে ছিল, বারান্দা তারপর করিডোর আর কি। তাহলে পুরো মনে হচ্ছে যে আমার পেছনে পেছনে কি হেঁটে হেঁটে আসছে, পুরো করিডোর রাস্তাটা মনে হচ্ছে কে যেন ফলো করে করে আসছে। তো উনি বাথরুমে যে ওখানে আপনার বাথরুমে ঢুকছে, ওখানে বাথরুমে লাইট ছিল না, যেহেতু উনি একা থাকে, ওনাকে এত অর্গানাইজ করে কেউ দেয়নি। তো প্রথম দিনটাও উনি বাথরুমে গেলো, বাথরুমটা ইউজ করছে, করে আবার ফেরত আসছে। তাহলে যখন উনি রুমে ঢুকতেছে ওনার মনে হচ্ছে রুমের ভিতরে মানুষ কথা বলতেছে এবং খাচ্ছে, মনে হচ্ছে যে মানে আর কি কিছু খাওয়া দাওয়া করলে যেরকম মানে একটা মানে পার্টি টাইপের একটা সাউন্ড আসে ভেতরে সেরকম, এবং নাড়াচাড়া হচ্ছে কিছু একটা ফ্লোরে এরকম। তো উনি ঢুকে দেখে কোনো মানুষজন নাই, বাট ফ্লোরে কি কি পড়া। উনি উঠছে, উঠে লাইটটা জ্বালাইছে রুমের। লাইট যখন জ্বালালো যে দেখে যে ওই যে ওনারা বন্ধুরা কাবাব টাবাব খেয়েছিল, যে জিনিসগুলো উচ্ছিষ্ট গুলো, সেগুলো ঠিক ফ্লোরের মধ্যে পড়ে আছে তখনো পর্যন্ত। হ্যাঁ, নাকি পড়ে আছে কি যেভাবে উনি রেখে গেছিল সেইভাবে না। আচ্ছা, জিনিসটাকে ধরেন কোনো মানে কুকুর বিড়াল যদি খায় যেভাবে করে যেরকম হয়, মানে চাবায় টাবায় মানে ফেলে রাখা, জাস্ট লাইক দ্যাট, ওরকম করে রাখা ওগুলো, এবং এক জায়গার মধ্যে পাইল আপ করা এরকম। তো উনি খুবই ভয় পেয়ে যায়, উনি করে কি ওই রুমে আর শোয় না, ওখান থেকে আপনার ওই তোষকারিটা টেনে উনি নিয়ে আসে অন্য রুমে, ড্রয়িং রুমের মতো জায়গাটা, ওখানে মানে ওখানে বিছিয়ে নিয়ে ঘুমায়। তো বললো যে বাবু রাতের বেলা যখন আমি শুয়েছি আমার এত ভয় লাগছে, কারণ আমার মনে আমি পুরো ফিল করতেছি আমি যেখানে শুয়ে আছি তার আশপাশ দিয়ে, উনি যখন কাহিনীটা বলছে রাসেল ভাই আমার নিজেরই গুজবাম্প হচ্ছে, ফিলিংস কেমন হবে। সেটাই তো বলছে যে আমি যখন শুয়ে আছি মনে হচ্ছে যে আমার পায়ের কাছ দিয়ে মাথার কাছ দিয়ে কারা হেঁটে যাচ্ছে, পুরো লাইভ একটা বাসার মতো, মনে হচ্ছে অন্ধকারে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, মানে তাদের মানে মনে হচ্ছে কারো একটা বাসায় উনি একটা ইন্ট্রুডার, উনি শুয়ে আছে, উনি হচ্ছে বাইরের মানুষ, আর এরা রেগুলার এখানে থাকে, নিজেকে অপরিচিত লাগছে এই বাসায়, বাড়ি দিতে পারছেন না। উনি প্রচন্ড ভয় পায়, এবং শেষ রাতে ওনার ভয়ের চোটে উনি ঘুমায় পড়েন। এবং দিনের বেলা যখন উনি ঘুম থেকে ওঠেন, এই প্রথম কাজ যেটা করেন, ওনার যে ফ্রেন্ড তাকে এখানে রাখছিল তার সাথে যোগাযোগ, সে যে এমনি কথাবার্তা বলে, বলে কি রে কি হয়েছে, বলে যে আমি তোদের এই বাসায় দিছিস, কারণ আমার কোনো চয়েস নাই, আমার ওই বাসায় থাকতে হবে, বাবা বের করে দিচ্ছে, আমার যাওয়ারও জায়গা নেই, আর ওই চলারও টাকা নেই, তোর খালু বলছে যে আমাকে থাকার জায়গা দিবে, আমি আছি, কিন্তু দোস্ত এই সমস্যা তোমার এই বাসায়। তো একটু মানে চুপচাপ মেরে যাও, বলে যে দেখো কিছু প্রবলেম তো আছেই, এটা তো মানে বলতে ভুলে গেছি, বাট আসলে বিকজ অফ বাসাটা আরো পুরনো, এটা ঠিক পাকিস্তানের যুদ্ধ হয়েছে তারও আরো অনেক আগে এই বাড়ি তৈরি, সেই পাকিস্তান আমলে হয়তো দেশ বিভাগের সময় করা বা সামথিং, মানে যখন নাকি ভারতবর্ষ বিভাগ হয় সেরকম কোনো সময়, 2 তলা বাড়ি, মানে সেরকম কোনো সময় করা, এবং ওনাদের মানে বংশ পরম্পরার বাড়ি, ওনাদের অর্ধেক মানে রক্ত হচ্ছে আপনার বিহারি ওদিক থেকে আসছে। তো বলে যে সুতরাং বাড়িতে তো হবেই, বাসাটা খালি পড়ে রয়েছে প্রায় সেই যুদ্ধের ওই সময়। ও আচ্ছা, অনেক কিন্তু খালি, মানে কেউ নাই। তো বলে এর জন্য তুমি এক কাজ করো, তুমি রুম সুইচ করে তোমাকে আমি দেই, তুমি যাও এবং তার দোয়া টোয়া পড়ে তুমি ঘুমাও। তো উনি মনে করেন যে ব্যাক করে, দুপুরের পরেই ব্যাক করে বাসায় এসে, তো উনি বলে যে আমি যখন দুপুরে বাসায় উঠতেছি তখনই আমার কাছে গা ঝা ঝা লাগতেছে, ঢুকতে মনে হয় যে কে তাকায় আছে, কে হাসতেছে, আসলে মানে ব্যাপারটা এরকম, এবং নিস্তালা কেউ থাকে না, নিস্তালারও ফাঁকা। আসলে চারপাশে কেউ থাকলে আসলে টের পাওয়া যায়, কিন্তু আমার চারপাশে কেউ আছে বা কিছু একটা। তো উনি যেটা করলো, ওনাকে উনি কর্নারের দিকে একটা রুম ছিল যেটা নাকি রাস্তায় ফেস করা, রাস্তার দিকে ফেস করা, উনি ওই রুমটার মধ্যে ঢুকলো, ঢুকে উনি এটাকে পরিষ্কার টরিষ্কার করলো, দোয়া টোয়া পড়লো, পরে ওই রুমে উনি থাকবে, বিছানা টিছনা করলো।
তো করে রাত্রেবেলা উনি রুমের লাইট কিনে লাগাইছে, আরেক রুম থেকে আরেকটা লাইট এনে লাগাইছে, 2টা লাইট লাগাইলো রুমে, ওই রুমে থাকার জন্য উনি করলো। তো বলছে যে এখানে আমি রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত জেগে থাকার চেষ্টা করলাম যে আমি মানে ঘুমাবো না সহজে, কিন্তু একা মানুষ তো বলে বেশিক্ষণ আর জাগা যায় না, একসময় ঘুম চলে আসে। বলে এখানে যখন আমি ঘুমাই গেছি, এবার আমি লাইটটা বন্ধ করে ঘুমাইছি, এবার লাইট কতক্ষণ জ্বালা রাখবো। মানে হঠাৎ করে আমার মনে হলো ঠিক আমার মাথার কাছে যে জানালা, সেখানে 2জন মানুষ ফিস করে কথা বলতেছে। আচ্ছা। বলে আমি তাকালাম মাথা উঁচা করে, আমি স্পষ্ট দেখলাম যে 2টা মানুষ জানলার সামনে দাঁড়ানো, এবং তাদের অবয়ব বোঝা যাচ্ছে, মানে পুরো মানুষ না, মানে পুরো স্পষ্ট মানুষ না, মানুষের বোঝা যাচ্ছে 2টা মানুষ দাঁড়ানো জায়গায়। তারা ফিস করে কথা বলছে, হুইসপারিং শোনা যাচ্ছে তাদের, ওকে, মুখের হুইসপারিংটা। তো উনি উঠে দাঁড়ায় ওই দূরে যায়, একটু সাইডে যেয়ে ওই দরজার ফাঁক দিয়ে দেখতে থাকে যে কি। তো ওখানে ওই ছায়ার মতোই দেখে। এক পর্যায়ে সে সাহস করে চিন্তা করে আমাদের থাকতেই হবে এখানে, সে দরজা খুলে ফেলে, যে এমনও তো হইতে পারে কোনো চোর উঠছে এখানে, বাসাটা খালি, যেই বারান্দায় যায় দেখে কেউ নেই এখানে, পুরো মানে বারান্দাটা খালি। এবং উনি অনেক ফুলের ঘ্রাণ পায়, যদি ওই বাসায় ফুলের কিছু টব আছে বাট কোনোটাতেই ফুল নেই, কিন্তু মানে উনি ঘ্রাণ পাচ্ছে ফুলের। এবং সে ওখানে আপনার ভয়ের ভিতরে চলে আসে, এসে এবং প্রত্যেকবার বাথরুমে গেলে উনি ওই যে মূলত বাথরুমে গিয়ে ফলো করে আসছে, পানি পড়ার শব্দ পেত, যে ভেতরে পানি খরচ করতেছে মানুষ, মানে ঢালতেছে, করতেছে, এরকম পানির শব্দ পেত, এবং মানে টিপটাপ এরকম শব্দ পেত মানুষের। তো ওই বাড়িতে নাকি নিচতলায় একটা মানে আপনার বাথরুম ছিল, সেটাতে উনি বলে নাই, মানে ওনার সাথে একটা মানে ওনাদের ফ্রেন্ড আসছিল, মেয়ে ফ্রেন্ড, ওনারা পরে আবার ওখানে ওই বাড়িতে একটা মানে ব্যাচে পড়ার একটা করে ওনাদের পরীক্ষার জন্য কয়েকজন ফ্রেন্ড মিলে পড়াশোনা করে, গ্রুপ স্টাডি করতো। একটা ফ্রেন্ড একবার ওই নিচে ওই বাথরুমটা গেছে, কারণ সে উপরে বাথরুমটা নোংরা দেখে যায়নি, সে চিৎকার করে উঠছে। তো বলছে যে মানে কি ব্যাপার। তো সে বলে দেখছে যে বাথরুমে যখন নাকি সে ঢুকছে, বাথরুমে ঢুকে সে বাথরুম ইউজ করে মানে এরকম উঠে দাঁড়াইছে যখন, তো বাথরুমে যে পিছিয়ে ভেন্টিলেটরটা, সেখানে সে দেখছে কিমভূতকি মাখার একটা মুখ, মনে হচ্ছে রক্ত মাখা, কেউ মেরে টেরে মনে করেন যে নাকটা দিয়ে রক্ত পড়তেছে, এরকম একটা মুখ দেখছে জাস্ট ফর এ সেকেন্ড। সে চিৎকার করে পেছনে। তো এরপরে উনি ওই বাসায় অনেকদিনই থাকে। উনি বলছে যে আমার থাকতে হয়, কারণ মানুষের জীবিকার কাছে মানে ভৌতিক বিষয়গুলো আসলে তখন গৌণ হয়ে যায়। তো বলছে যে আমার থাকতে হয়, এবং অনেক মানে এই ধরনের ব্যাপার স্যাপার সেই বাসায় ঘরে। বলে যে এরপরে মানে ওনারা যখন চলে যায় এবং কালের বিবর্তনে ওই বাসাটা ওই যে মালিক ছিল সে এটাকে গোডাউন হিসেবে ইউজ করে, পরে সে গার্মেন্টস এর ব্যবসা করতে, কাপড় চোপড় রাখতো। তো বলতেছে যে এখন জানি না, উনি আর যায়নি। তো আমাকে যে বর্ণনা দিছিল আমার সেটা আমি রিকল করতে পারি বাসাটা কোন জায়গায় হতে পারে। আচ্ছা, সেটুকু জন্য বললাম যে আমি ওই জায়গা দিয়ে 2-4 বছর আগে গেছি, তখনও কিন্তু পুরান বাড়ি ছিল অনেকগুলো ওখানে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই আপনার ঘটনার জন্য। এবং আমরা একটা ছোট্ট বিরতিতে আমাদের এখন যেতে হচ্ছে, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফুর্তি কোথায় গেলে? একটু দাঁড়াও। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 ওএফএম, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, এবং একটার পর একটা ঘটনা শুনছি আমরা একটু ফেসবুকে দেখি যে অনেকেই বলছেন যে কমেন্ট পড়া হচ্ছে না, সুতরাং পড়ে ফেলি। লিখেছেন আই লাভ অ্যান্ড লাইক ওএফএম, সবুজ বাংলার রাজীব। ফাহিম ইসলাম লিখেছেন, আচ্ছা তিনি অ্যাপ সম্পর্কে কোয়েশ্চেন করেছেন। আমি যতটুকু জানি যে iOS এবং অ্যান্ড্রয়েড এই দুটোর জন্য আমাদের এই অ্যাপের সুবিধা রয়েছে। পলাশ পল আমাদের SMS করে এখানে কমেন্ট করেছেন, এবং আমাদেরকে তিনি লিখেছেন যে ভূতাকে অনেক ভয় দেয় আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি এমডি রবিন খান টাঙ্গাইল থেকে লিখেছেন, তার কাছে অবশ্য ভয় লাগছে আমাদেরকে। তাহমিদ শাহিন লিখেছেন, তার কাছে যেটা বলছেন যে গল্পগুলো ভালো লাগছে তার কাছে আমাদেরকে। এছাড়াও আরো অনেকেই এখানে কমেন্ট করছেন, কিন্তু অনেকদিন পরে শুনছেন দুষ্টু বালক, এবং আমাদেরকে অনেক রাশ লিখেছেন, আসলে ভাই ভালো লাগছে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি যে শরীফুল ইসলাম অন্তর লিখেছেন যে তিনি আমাদের সাথে নতুন জয়েন করেছেন। SMS ও করছেন অনেকে, আমাদেরকে দেখতে পাচ্ছি লেমন নরসিংদী থেকে SMS করেছেন, অনেক মজা লাগছে তার কাছে। আমাদেরকে আরিফুল ইসলাম মুন্সিগঞ্জ থেকে SMS করেছেন, আমাদেরকে মিতু SMS করেছেন, খুব ভালো লাগছে তার কাছে। আমাদেরকে এছাড়াও কণিকা SMS করেছেন রাজশাহী থেকে, আমাদেরকে মেহেদি শেরপুর থেকে SMS করেছেন, তিনি বলছেন তার SMS কোনদিন পড়া হবে কিনা, আমি পড়ে ফেললাম। আমাকে এছাড়াও শফিকুল ইসলাম উদয় লিখেছেন, এবং আমাদেরকে লিখেছেন যে আফরিন আক্তার আয়েশা এবং আফরিন আক্তার আয়েশা একসাথে শুনছেন। এবং এছাড়াও সানি আমাদেরকে SMS করেছেন, শুভ আমাদের SMS করেছেন ওয়াসা রাজশাহী থেকে, আজকে যে জোস লাগছে। আরিফ
চট্টগ্রাম থেকে এসএমএস করেছে এবং তোমাদের লাস্ট 3টা স্টোরি শুনে খুব ভয় লেগেছে। আমাদেরকে নওরোজ রাজশাহী থেকে এসএমএস করেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি জুয়েল সাগর, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি সুমন জ্যাকসন এসএমএস করেছেন, ঋতু আমাদের এসএমএস করেছেন খুলনা থেকে, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এসএমএস করেছেন আরো অনেকে, মন এসএমএস করছেন এবং আমাদেরকে মাহি এসএমএস করেছেন মারজান। আপনারা এসএমএস করুন এবং কমেন্ট করুন, জানিয়ে দিন কোন ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে, কোন ঘটনাগুলো আপনাদের ভালো লাগেনি, কোন ধরনের ঘটনা আপনারা বেশি শুনতে চান। অবশ্যই আমাদের জানাবেন এবং সারা সপ্তাহ জুড়েই আমরা আপনাদের এই কমেন্টগুলো, বিশেষ করে ফেসবুকের কমেন্টগুলো, এসএমএস এগুলো দেখি। সুতরাং আমরা চাই যে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের মতামত। মোস্তাক বেবি রোড থেকে এসএমএস করেন, তিনি তার ছোট্ট বেবি মাহিশা এবং তার ওয়াইফ, তারা 3জনই আমাদের সাথে রয়েছেন। থ্যাঙ্কস আমাদের সাথে থাকার জন্য। আমরা চলে যাব এখন ফারনানের কাছে, তার কাছে একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা শুনবো। হ্যালো লিসেনার্স, আমি ফারনান পুরান ঢাকা থেকে এসেছি। তো প্রথমে এবং মাসুমকে জানাচ্ছি নতুন বছরের অনেক শুভেচ্ছা, এবং সেই সাথে রেডিও ফর টিচার লিসেনার্স আছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা নতুন বছরের। আর আমি আজকে যে প্রথমে ঘটনাটা শেয়ার করব সেটি মূলত আমাদের পুরান ঢাকার একটা ঘটনা, এবং এটা মূলত একটা বাড়ির সাথে মানে রিলেটেড, এবং এটা হচ্ছে আমাদের এক কাজিনের বাসা, এবং এই বাড়িটা হচ্ছে প্রায় অনেক পুরনো, 70 থেকে 80 বছর আগের পুরনো একটা বাসার ঘটনা এটা। এবং বর্তমানে তারা বেশ কিছু মানে প্যারানর্মাল বিষয় তারা ফেস করছে, এবং যেটা হতো যে আগেও বেশ কিছু প্যারানর্মাল ঘটনা ঘটেছে এই বাসার সাথে। এবং এই ভাষার যে লোকেশনটা সেটা আমি একটু বলি। এই ভাষাটা হচ্ছে আমাদের পুরনো ঢাকার সূত্রাপুর নামক যে এলাকা রয়েছে, সেখানে লোহারপুর নামে একটা জায়গা আছে সেখানে, এবং এখানে একটা বড় খাল আছে, এবং এই খালটা মানে একদম সংযোগস্থল হচ্ছে বুড়িগঙ্গা নদীতে, মানে বুড়িগঙ্গা নদীর সাথে কানেক্টেড। এবং এই এক্স্যাক্টলি যে বাসাটার কথা আমি বলবো সেটা হচ্ছে সেই খালপাড়ি বাসাটা রয়েছে, এবং এই বাসাটা মানে যে খালপাড়ের যে জায়গাটাতে অবস্থিত সেই জায়গাটাতে মানে কিছু ঝোপঝাড় এবং জংলার মতো বেশ কিছু জায়গা রয়েছে এখনো। এবং যখন আগে যে ঘটনাগুলো ঘটতো তখন ম্যাক্সিমামই দেখা যেত যে এই স্পেসিফিক লোকেশনটাতেই ঘটতো, এবং তখন যে দেখা যেত যে মানে এত জনবসতি ঘন ছিল না, দেখা যেত যে এই জায়গাটায় আরো বেশি মানে বন জঙ্গল ছিল, গাছপালা ছিল। তো তখন আরো বেশি প্যারানর্মাল বিষয়গুলো এই বাসার লোকজন ফেস করতো। এবং এই বাসার যে একটু বর্ণনা দিব আমি, বাসার যে নদীর একটা সাইডে যে বাসাটা মানে আছে সেটার এবারে একটা বারান্দা রয়েছে যেটা একদম নদীর পাশে, মানে বারান্দায় গেলে নদী দেখা যায়, অনেক বড় একটা বারান্দা, এবং এই ঠিক বাম পাশে হচ্ছে সেই খালপাড়। তো প্রথমে একটু শুরু করে আমি পুরান একটা ঘটনা দিই। পুরান ঘটনা হচ্ছে এরকম যে এই বাসায় তো অনেক লোকজন থাকতো এক সময়, এবং যেটা হতো যে অনেক সার্ভে নিয়ে বাসায় কাজ করতো তারা, যেটা হতো যে প্রত্যেকদিন রাত্রে এই যে বারান্দার কথাটা আমি বললাম যেটা একদম নদীর পাশে, নদী দেখা যায়, তো এখানে রাত্রে এসে তারা ঘুমাতো। তো এখানে তারা যখন রাতে ঘুমাতো, এর মধ্যে একজন সার্ভেন্ট যেটা হয় যে রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে যাওয়ার পরে উনি যেটা ফিল করে যে বারান্দা দিয়ে মনে হচ্ছে যে কেউ একজন হেঁটে বেড়াচ্ছে, এবং সেটা যদি কোন একটা মানুষের হাঁটার স্টেপ হবে সেটা তো বোঝাই যাবে, সেটা মনে হচ্ছিল যে অনেক ওজনদার কিছু একটা লোক, মানে মানুষ না ঠিক, মানে ওখানে হেঁটে যাচ্ছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে নাকি। কিন্তু সে ভয়ে ভয়ে যেটা করলো যে এক সময় সেটা দেখার চেষ্টা করলো যে আসলে কি, মানে এখান থেকে কি হাঁটতেছে আসলে, তো রাত্রে এখান থেকে হাঁটার শব্দ কোত্থেকে আসতেছে। সে হঠাৎ করে দেখলো যে যে সাইডটা খালপাড়ের যে জায়গাটা, ওখানে যে বারান্দার যে সাইডটা, সেখান থেকে সে দেখলো যে অনেক লম্বা মানে কালো কিছু একটা পরা, কালো আলখাল্লা পরা এরকম কিছু একটা অনেক লম্বা একটা লোক সেখান থেকে হেঁটে আসতেছে। ঠিক তারা যেখানে ঘুমিয়ে আছে ঠিক সেই জায়গা বরাবর ওই জিনিসটা হেঁটে আসতেছে, এবং ওটা ছিল অনেক চিকন এবং অনেক লম্বা, এবং ওটা হাঁটতেছে যখন, তখন ওই হাঁটার যে শব্দগুলো তখন সে পাচ্ছিল। এবং একটা সময় সে যেটা করে যে ভয়ে একটা সময় সে চোখ বন্ধ করে ফেলে, এবং কিছুক্ষণ পরে যেটা হয় যে সে যেটা ফিল করে যে তার হাতের উপর দিয়ে কোনো কিছু মানে তাকে মানে চাপ দিয়ে চলে গেছে এরকম কিছু একটা। এবং সে যখন মানে চিৎকার দেয় তখন সবাই ঘুম থেকে উঠে যায়, এবং সে যেটা বলে যে সবাইকে যে এরকম কিছু একটা সে দেখেছে। এবং ওই দিনই মানে ওই দিন রাত্রে যেটা হয় যে মানে এই ঘটনাটা ঘটার সাথে সাথে মানে তার হাতের যে কনুইটা সেটা ভেঙে যায়, মানে ওটা এতই ওজন ছিল ওটার যে মানে ওটা যখন উপর দিয়ে চলে যায় হাতের উপর দিয়ে, তখন তার হাতের কনুইটা ভেঙে যায়। তো এরপরে যেটা হতো যে ওই বাসার রাতের বেলা কেউ এই বারান্দায় রাত্রে ঘুমাতো না, এবং ওই বাসায় তখন একটা মিথ প্রচলিত ছিল যে সবাই মনে করতো যে ওই বারান্দাটা হচ্ছে ওই জিনদের চলাচলের পথ, ওখান থেকে হেঁটে ওই জিনেরা ওই নদীর দিকে যেত, এবং নদীর থেকে আবার যখন ব্যাক করতো তখন ওই বারান্দাটা হয়ে আসতো। তো এরকম একটা মিথ প্রচলিত ছিল তখন, এবং তারা যেটা করতো যে যখনই মাগরিবের আজান দিত তখনই বারান্দার সব দরজা জানালা বন্ধ করে দিত, এবং এই বারান্দায় কেউ ভয়ে রাতের বেলা যেত না। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে যে বাসার সবকিছুই আগের মতোই স্ট্রাকচার রয়েছে, কিন্তু বর্তমানে যেটা হয়েছে যে মানে ওই মিথটা এখন প্রচলিত নেই। তো দেখা যায় যে
বাসার লোকজন চেঞ্জ হয়েছে এবং যেটা হয় যে ওই বারান্দাটা এখন মানে ম্যাক্সিমাম টাইম খোলাই থাকে, তো ওখানে সবাই যায়, এখন আর তেমন একটা কিছু হয় না। কিন্তু এখন স্পেসিফিক্যালি বর্তমানে কিছু ঘটনা ঘটতেছে তাদের সাথে, সেটা হচ্ছে যে এইরকম যে তারা যখন রাতের বেলা মানে কেউ একজন এই বারান্দার পাশে যে রুমগুলা সেখানে রাত্রে ঘুমিয়ে পড়ে, তখন তারা হঠাৎ করে দেখে যেটা যে তাদের রুমে মানে রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে দেখে যে তাদের বিছানায় বা রুমের আশেপাশে কেউ হাঁটা চলাফেরা করতেছে, এবং এই যে হাঁটতেছে তাদের বাসারই কোন একজন সদস্য। কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না, কেননা যেই ওই রুমগুলোতে ঘুমায় সবাই ভেতর থেকে মানে লক করে ঘুমায়, তো বাসার সদস্য ভেতরে আসার কোনো কথাই না। তো তারা যেটা করে যে কোনো কিছু মানে চিৎকার করে না, কিছুই বলে না। যখন সকালবেলা উঠে ওই স্পেসিফিক সদস্যটাকে মানে যাকে সে রাতের বেলা দেখেছিল তাকে যখন জিজ্ঞেস করে, তো তারা বলে যে না, আমি তো এরকম রুমের ভিতরে যাইনি, এটা তো কোনোভাবেই সম্ভব না। তো এরকম আরো অনেক ছোট ছোট ঘটনা ঘটতেছে। তবে রিসেন্টলি যেটা মানে বছরখানেক আগে একটা অদ্ভুত ঘটনা ওই বাসার সাথে ঘটে, তো সেটাই আমি বলি। সেটা হচ্ছে এরকম যে ওই খালপাড়ের যে রাস্তাটার কথা আমি বললাম, তো সেইখানে ওই বাসাটার একটা মানে স্টোর রুমের মতো বলা যায় একটা মানে জায়গা রয়েছে নিচের দিকে, এবং ওই জায়গাটা এমন একটা রুম যেটা হচ্ছে যে অনেক সময় পুরনো বাড়ি ঘরে দেখা যায় না যে মানে ওই দেয়াল ভেঙে গেছে এরকম, এবং কেউ থাকে না, পুরনো আসবাবপত্র বা কাঠের কিছু ওখানে রাখা হয় এরকম একটা জায়গায়। তো ওই জায়গাটা স্পেসিফিক্যালি দিনের বেলাও কেউ আসা যাওয়া করে না। তো ওইখানে যেটা হয় যে অনেক পুরনো কিছু জিনিসপত্র ওই বাসার মানুষজন রেখে দেয়। তো এরকম করতে করতে যেটা হয় যে ওই একদিন মাগরিবের আজান দেওয়ার আগে তো একটা ছোট ছেলে যেটা হয় যে মানে খেলতে খেলতে মানে বল টল বা কিছু একটা মানে ওই রুমটাতে চলে যায়। তো ওই স্পেসিফিক ভাবে ছেলেটা যখন ওই রুমটাতে থেকে আনতে যাবে খালপাড়ের পাশে যে রুমটা, আর তখন যেটা হয় যে মাগরিবের আজান ঠিক দেয়নি, দিবে এরকম একটা অবস্থা, এবং ওই সময় ছিল বর্ষাকাল। তো দেখা যেত যে খালপাড়ে অনেক মানুষ ওই ছিপ নিয়ে মাছ ধরতে বসতো। তো এরকম একটা সময় সে দেখে যে তার বলটা ওই খালপাড়ের কোন একজন মানুষ ছিপ দিয়ে মাছ ধরতেছে, ওনার পাশে যেয়ে পড়ছে বলটা। তো দূর থেকে ওই বাচ্চাটা দেখে যে ওই লোকটা মানে নিচু হয়ে মাছ ধরতেছে এরকম মনে হবে, কিন্তু যখন ওই বাচ্চাটা মানে বল নিতে ওই স্পেসিফিক লোকটার কাছে যায়, তখন সে যেটা দেখে যে ওই লোকটার মাথা নেই, তো মাথা ছাড়া একটা মানুষ ওখানে মাছ ধরতেছে। এটা দেখার পরে ওই মানে বাচ্চাটা সেন্সলেস হয়ে যায়। তার মানে ওদের বাসার আশেপাশে এরকম ঘটনা অহরহই হ্যাঁ, ওখানে হ্যাঁ এরকম একটা মিথ প্রচলিত ছিল, এবং ভয় অনেকে ওই দিনের বেলা ওই খালপাড়ের রাস্তাগুলো ইউজ করতো না, এরকম একটা প্লেস যেটা। তো এরপরে ওই বাচ্চা যখন সেন্স ফেরে তখন সে মানে বলে যে এরকম আমি দেখছি এটা সেটা। তো সবাই তো মোটামুটি একটা মিথ যেহেতু প্রচলিত আছে, সবাই এটাকে মানে মনে করছে যে হ্যাঁ আসলে হয়তো বা কিছু আছে। তো এরকম হঠাৎ করে কিছু হুটহাট ঘটনা ঘটে। যেমন আরেকটা ছোট একটা ঘটনা বলবো, যেমন ওই বাসাটি 3 তলার একটা রুম আছে, যে রুমটা মানে মোটামুটি প্রায় ম্যাক্সিমাম সময় লক থাকে। তো কেউ যখন মানে ওই রুমটাতে যায়, আমার এক কাজিন ওই রুমটাতে যখন মানে যাবে, তো বাইরের দিক দিয়ে লক করা ছিল, সে যখন লকটা খুলে রুমের ভিতরে ঢুকবে, অবশ্যই রুমের ভিতর লাইট অফ করা, কেউ নেই। তো ঢোকার সাথে সাথে যখন সে লাইটটা অন করে, তখন তার যেটা ফিল হয় যে তাকে অনেকজন 3-4 জন লোক ধাক্কা দিয়ে যদি বেরিয়ে যায়, রুম থেকে বের হলে যেরকম মনে হবে ঠিক সেরকম সে ফিল করে যে তাকে কেউ ধাক্কা দিয়ে গেট দিয়ে মানে 3-4 জন লোক বেরিয়ে গেল, এরকম সে একটা জিনিস ফিল করে, কিন্তু কিছুই নেই, কিছুই ছিল না সেখানে। তো এরকম অনেক ছোট ছোট ঘটনাই বাসার সাথে। আচ্ছা, আমি একটা জিনিস শুনতে চাই, সেটা হচ্ছে আরেকটা জিনিস। আপনি যেহেতু পুরান ঢাকার, আমরা একটু আগে ওই যে অফেয়ারে শুনছিলাম আপনাদের ওইখানে গলাকাটা সাহেব বলে একটা ব্যাপার আছে, এটা কি একটু বলবেন? এটা আসলে মানে এক্স্যাক্টলি আমরা কেউ দেখিনি, কিন্তু আমাদের বাবার কাছ থেকে শুনেছি, দাদার কাছ থেকে শুনেছি যে ওই আমাদের যে আমি যেখানে স্পেসিফিক্যালি থাকি ইংলিশ রোড রায় সাহেব বাজার এলাকায়, ওই বাহাদুর শাহ পার্কের যে ওই রাস্তাটা মানে ওই স্পেসিফিক রাস্তাগুলো অনেক আগের ঘটনা এগুলা। তো ওখানে নাকি দেখতো অনেকে যে রাতের বেলা যদি কোনো কারণে কেউ ঘুম থেকে উঠে মানে রাস্তায় বেরোতো বা কিছু মানে লেট করে বাসায় ফিরলে, বা অনেকে যেটা দেখতো যে গলাকাটা সাহেবের মতো কেউ একজন মানে ওই ঘোড়ার উপর দিয়ে চড়ে চড়ে সেখানে যাচ্ছে, এরকম অনেক কিছু দেখতো। কিন্তু তখন তো এত ঘনবসতি ছিল না, তখন লোকজন খুব কম ছিল। তো এরকম অনেকে দেখতো, কিন্তু ভয় আবার সামনে যেত না। তো এরকম অনেক ঘটনায় আমি আমার আব্বুর কাছ থেকে আমি শুনেছি। তো এরকম আরো ঘটনা প্রচলিত রয়েছে, যেমন আমি এটাও শুনেছি যে এইরকম জিনিসটাকে আমাদের মানে ঢাকা শহরের অনেক লোকেশনেই দেখা গেছে। আচ্ছা, গলাকাটা সাহেব সম্পর্কে বাবু ভাই মনে কিছুটা বলতে চাচ্ছিলেন কি? মানে এই ঘটনা কিন্তু খুব বেশি শুনি আমি, বেশ প্রচলিত একটা ঘটনা এবং বেশ প্রচলিত একটা ব্যাপার। রাসেল ভাই, এই ঘটনা সম্বন্ধে অ্যাকচুয়ালি এর আগে আমি বলেছি একবার যে এটা পৃথিবীর বিভিন্ন দেশে এই মিথটা প্রচলিত আছে। আমাদের ঢাকা শহরের কয়েকটা জায়গা, যেমন পুরান ঢাকা অঞ্চলে বেশি, যেমন ধানমন্ডি 15 নম্বর এলাকায় আমার শাশুড়ি নিজে দেখেছিল তার বারান্দা দিয়ে যেরকম মানে একটা ঘোড়ার উপর মানুষ যাচ্ছে, মানে তার গলা নাই। আচ্ছা, এছাড়া ওই যে ফার্নান তো বললোই যে ইংলিশ রোডের ওখানে মানে দেখা যেত। তো এটা অনেকে বলে যে অনেক ব্রিটিশরা ছিল, অত্যাচারী ছিল, তো মানুষ একসময় বিরক্ত হয়ে তাদের অনেককে ডিক্যাপিট করে দিত আর কি। ওকে। এবং পরবর্তীতে নাকি তাদের এরকম মানে অনেককে দেখা যেত যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাচ্ছে এরকম নাকি দেখতো। ওকে, এটা পুরান ঢাকার কয়েকটা জায়গায় এরকম শোনা যায় আর কি। এই খুবই অদ্ভুত ব্যাপার। আমাদের আরো একটা বিরতি নিতে হচ্ছে, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফুর্তি কোথায় গেলে?